আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় তাকদির ইসলামিক টিভির শ্রোতা ও বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তাকদির ইসলামিক টিভির পরিবেশনায় আজকের গল্প সে আমার পৌষ মাস, আর আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আলী। গল্পটি লিখেছেন মোর্শেদা হোসেন রুবি। ভিডিও এডিটিং করেছেন জেআর জাহিদ। তো চলুন দেরি না করে গল্পে ফিরি। আজকের গল্প সে আমার পৌষ মাস। আম্মু রেগে গেলে এমনই করে, এলো পাথারি চড় মারে। লাজুক হেসে আদুরে ভঙ্গিতে বলল পৌষি। মুহূর্তেই ওর গালে রং ধরল পাখির মতো রাজের মুখটা নেমে আসতে দেখে। অস্ফুটে হেসে কোনো মতে উচ্চারণ করল, আমি গাল বলেছি। জানি তো। অমৃত সুধা পান করার আগেই ছলকে পড়ার দশা হলো রাজের। পেছন থেকে কারো গলার আওয়াজ পেয়ে দ্রুত ছেড়ে দিল পৌষিকে। পৌষিও দ্রুত সরে গিয়ে নিকাব বাঁধায় ব্যস্ত হয়ে পড়ল, আর রাজ ব্যস্ত তাঁবু গোটাতে। বেশ কিছুক্ষণ হয় দুশ্রী বাজারের চায়ের টঙে বসে আছে রাখাল। ইতোমধ্যে এক বাটি মুড়ির সাথে 2 কাপ গুড়ের চা খেয়ে ফেলেছে সে, কিন্তু এখনও জগলু মিয়ার খোঁজ নেই। একটু পরেই ছেলেমেয়ের দল সবাই জেগে যাবে আর নাস্তার ব্যবস্থা করার জন্য ওকে খুঁজবে। তখন ওকে ম্রোপাড়ায় ফিরে যেতে হবে। ধুর, জগলু ভাইয়ের এই একটা জিনিস খুব বিরক্ত লাগে রাখালের, সবটাতে লেট। আর এই রাসেল ভাই বা কেমন মানুষ, মানুষকে কাজ দিয়ে নিজে কি নাক ডেকে ঘুমাবে নাকি বেটা? এত যখন পিরিত জাগছে তখন ঘুম বাদ দিয়ে ম্রোপাড়ায় ঘাপটি মেরে পড়ে থাকা উচিত ছিল তার। তা না করে উনি কোন দোকান না আড়তে ঢুকে যেন নাক ডেকে ঘুম দিচ্ছেন কে জানে। বিরক্তির পাশাপাশি রাগও হচ্ছে রাখালের। ওই এক রত্তি একটা মেয়ের জন্য সব কাজ বাদ দিয়ে এমন জান প্রাণ দিয়ে পিছু লাগার কোনো মানে দেখতে পায় না সে। বান্দরবানে কি সুন্দর মেয়ের অভাব? ছেমড়ি এমনিই হাড্ডিসার, তার উপর নাকে মুখে যে হারে ব্যান্ডেজ মেরে রাখে, ওরে দেখলে মনে কোনো ভাবই জাগে না। খুব খিদা না লাগলে ওই মেয়ের দিকে কেউ আজাইরা সময় নষ্ট করতে যাবে না। খিদে তো লাগে ওই মেয়েটারে দেখলে, একেবারে চাগিয়ে উঠে খিদেটা। আহ, ভরা পেটও খিদেই গুড়গুড় করে উঠে। ওর বিশাল আকৃতির দেহভারে রাখাল নিজেই যেন কল্পনায় নুয়ে পড়তে চায়, জেগে উঠতে চায় বুকের ভেতরের ঘুমন্ত বাঘটা। বহু কষ্টে তাকে সামলে রাখতে হয়। সেদিক থেকে ওই বোরকাওয়ালি তো নস্যি। রাসেল মিয়াকে কোন ভূতে ধরেছে কে জানে। দূর থেকে হাঁটার ধরন দেখেই রাখাল চিনতে পারল লোকটাকে। বারুইয়ের দোকানের দিকে যাচ্ছে। ওকে দেখেনি সম্ভবত, দেখলে অবশ্যই কুশল বিনিময় করত। রাখাল নিজেই হাত তুলে গলা চড়ালো, ওই লুসাই। লুসাই এদিকে ফিলে তাকিয়েই একটা ফিক করে হাসি দিয়ে গতিপথ বদলে এদিকে মোড় নিল। কাছে এসে হাসি মুখে বলল, রাখাল ভাই নাকি? কি খবর, আছেন কেমন? আর আমার থাকা, তা তুমি এখানে কি দলের সাথে আইছো না এমনি? না গো দাদা, দলের সাথেই আসছি। এমনি আর কি ঘুরে বেড়ানোর সময় আছে নাকি? হ্যাঁ, তাও কথা ঠিক, তোমার হাতে এখন সময় কই। শুনলাম বিয়া করছো, তা বউ কেমন, স্বাস্থ্যবতী তো? তুমি যেমন শুকনা পাতলা মানুষ, বউ স্বাস্থ্যবতী না হলে তো সমস্যা। লুসাই রাখালের দিকে তাকালো। লোকটার কথাবার্তার চালচলনে স্থূল ভাবটা প্রকট বলে সে আগে থেকেই রাখালকে পছন্দ করে না। রাগ উঠে যায় কথার ধরনে, তবু নিজেকে সামলে নিয়ে মুচকি হেসে বলল, খুব বেশি স্বাস্থ্য নাই তার, চেহারা নকশা ঠিক আপনার আম্মার মতো। আপনার আম্মার স্বাস্থ্য তো মনে হয় ভালোই নাকি কন রাখাল ভাই? হ্যাঁ, তুমি আবার বৌঝির মধ্যে আবার আমার মায়েরে টানলা কেন? আমার মা আর তোমার বউ এক হলো? দুজনে বয়সে কত ফারাক। আপনার মা একদিন আমার বউয়ের মতো বউ হবে রাখাল ভাই, আর আপনার বউ একদিন আপনার মায়ের মতন হবে। আপনার মা যখন আমার বউয়ের বয়সী ছিল তখন না জানি কতজন তার স্বাস্থ্য নিয়ে কত কথা বলছে। তবে আমি আমার বউরে নিয়ে কথা বলতে রাজি না। আপনার বেশি মন চাইলে আপনার আম্মারে নিয়ে বলেন শুনি। রাগ করলা নাকি লুসাই? কি চলে যাও দেখি, একটু খাড়াও না, একখান কথা ছিল। কন, আমার কাজ আছে দাদা। কাজ তো সারাদিনই করবা, তুমি হলে থানসির গাইড, আমি বোগা লেকের। কাম তোমার চেয়ে আমার বেশি, কামের ফাপড় দিও না। এখন আমারে একখান কাম কইলা দিবার পারবানি, সেইটা কও। তোমারে বিনা পয়সায় মহুয়া দিমু। রাখাল দাঁত বের করে হাসল। লুসাই চোখ ছোট হলো। মহুয়া দিয়ে আমি কি করব? তোমার বউরে নিয়ে খাওয়ায়া দিবা, তারপর দেখবা মজা। আমার বউরে মহুয়া খাওয়ানির দরকার নাই। এতটুকু বলেই থেমে গেল লুসাই। বলতে চেয়েছিল আমার বউ নিজেই একজন মহুয়া, কিন্তু সে কথাই বাজে লোকটাকে বলার কোনো দরকার দেখে না লুসাই। বলল, আপনি হঠাৎ মহুয়া নিয়ে পড়লেন কেন? কার সর্বনাশ করবেন এবার? লুসাইয়ের স্বর কিছুটা দৃঢ় শোনালো। সে ভালো করেই জানে মহুয়ার রস বড় সর্বনাশা। যে নারী তা পান করে সে স্বেচ্ছায় নিজেকে দান করে দিতে এতটুকুও দ্বিধাবোধ করে না। এটা অনেকটা বাংলা মদ তারির মতো, কিন্তু তারিতে শুধু নেশা হয়, মহুয়ায় নেশার সাথে যুক্ত হয় উগ্র বাসনা। শুধু তাই না, মহুয়া পানকারীর ভেতরের লজ্জা বলে কোনো জিনিস কাজ করে না। তবে মহুয়া যে খুব একটা সহজলভ্য তাও না। এটি তৈরি করতে যেমন পরিশ্রম হয়, তেমনি রসদ যোগানোও ঝক্কির। সে কারণেই এর দামটাও চড়া। তারপরেও বদলোকে সেটাই কিনে এনে নিজ উদ্দেশ্য চরিতার্থ করে। রাখালকে দেখা গেল সে হে হে করে হাসছে।
আসে, তুমি চিনবা না, তয় সর্বনাশ না, এটা বিয়ে শাদির মামলা। ওই মাইয়া হইল আমগর রাসেল ভাইয়ের সাংরাই, হের ফিয়ান্সি। রাসেল ভাই হেরে ধাওয়া কইরা এই পর্যন্ত আসছে। আজকেই কাম সাবার করব, তারপর থানচি নিয়ে সাঙ্গা করব। আমি হেরে পাহারা দিতাছি। ধুন্দে পড়ে গেল এবার লুসাই। এটা কোন মেয়ে যার পেছনে রাসেল অমন হাত ধুয়ে পড়েছে? গতকাল ঢাকা থেকে আসা ওই আবরাজ ভাইও এমনই একটা কিছু বলছিলেন। যাকে সে টুয়াইন পাড়ে ছেড়ে গিয়েছিল, তিনিও নাকি একটা মেয়ের খোঁজেই এখানে এসেছেন। আর এই কারণেই তার কোনো দল নেই। কথা প্রসঙ্গে তিনি এও বলেছিলেন ওই মেয়েকে থানচির কোনো এক স্কুল টিচার বিয়ে করতে চায় বলে মেয়েটা রাগ করে কাউকে না জানিয়ে একা কোনো একটা দলের সাথে আলীকদম হয়ে ভেতরের দিকে চলে গেছে। তখন লুসাই নিজেই তাকে টুয়াইন খাল পর্যন্ত এসে ম্রোপাড়ায় খোঁজ নিতে বলেছিল। রাজভাইও বলেছিল সকালে খাল পাড়ে দেখা করতে। লোকটার মনটা বড় উদার। ওইটুকু সাহায্যের জন্যই সে লুসাইকে সাথে সাথেই 1000 টাকা দিয়েছে। মন বলছে রাজভাইয়ের সাথে দেখা করে জানা দরকার রাখালের বলা মেয়েটা রাজভাইয়ের সেই মেয়ে কিনা। কে জানে রাজভাইয়ের কাঙ্ক্ষিত মেয়েটির দেখা পেয়েছে কিনা। যদি এটা ওই মেয়েই হয়ে থাকে তাহলে তো রাজভাইকে তথ্যটা জানান দরকার। লুসাই সামান্য আগ্রহ দেখিয়ে বলল, কি কাজ করতে হবে বললেন না তো দাদা? রাখাল হাত ইশারা করে লুসাইয়ের কানে কানে কিছু বললে লুসাই অবাক হয়ে তার দিকে তাকালো। সে কিছু বলার যাবার আগেই রাসেল আর জগলুকে আসতে দেখা গেলে রাখাল উঠে দাঁড়িয়ে বলল, এখন যাও লুসাই, তোমার সাথে পরে কথা কমনে। কতক্ষণ আসো নেম্বার পাড়ায়? দুপুর পর্যন্ত আছি দাদা, তারপর পালকিয়ংয়ের দিকে যাব। আচ্ছা যাও, আমি মুড়োপাড়ায় আসি, দেখা হবে নে, রওনা দেবার আগে তোমারে ডাক দিয়ে নেব। লুসাই কোনো জবাব না দিয়ে সামান্য মাথা ঝাঁকিয়ে দ্রুত কেটে পড়ল। ঝটপট দোকান থেকে কেনাকাটা সেরে সে সোজা মুড়োপাড়ায় চলে এলো। সামান্য খুঁজতেই খালপাড়েই পেয়ে গেল রাজকে। রাজও নিজে সম্ভবত লুসাইয়ের আশাতেই ছিল। লুসাইকে দেখা মাত্রই রাজ প্রশান্তির হাসি দিয়ে বলল, যাক, অবশেষে তোমার দেখা পেলাম লুসাই। আমাকে বান্দরবন ফেরার একটা ব্যবস্থা করে দাও না। একটা গাইড দিতে পারবে যে আমাকে অন্তত আলীকদম বাজার পর্যন্ত পৌঁছে দিতে পারবে? বাকিটা আমি সামলে নেব, ওখান থেকে তো বাস অ্যাভেলেবল। লুসাই শান্ত মুখে রাজের সব কথা শুনে বলল, তার আগে কন, ওই মেয়েরে পাইছেন যারে খুঁজতে আসছিলেন? হ্যাঁ লুসাই, তাকে পেয়েছি, সেজন্যেই ফিরে যেতে চাইছি। পরে যদি কখনো আসি তোমাকে খুঁজে বের করে তোমার সাথে আমি বাকি বান্দরবন দেখব লুসাই, কিন্তু এবার পারবো না, আমাকে বান্দরবন ফিরতেই হবে। জি বুঝেছি, কিন্তু বান্দরবন ফিরতে চাইলেই তো পারা যাবে না রাজভাই, কারণ আপনি একা 1 মাইলও যেতে পারবেন না, পথ হারায় ফেলবেন। আচ্ছা, আপনার ওই মেয়ে যার সাথে বিয়ে ঠিক হয়েছিল তার নাম কি রাসেল নাকি? লুসাই খানিকই তস্তত করে বলেই ফেলল। রাজ স্থির চোখে তাকিয়ে রইল লুসাইয়ের দিকে। তুমি কিভাবে জানো? লুসাই সংক্ষেপে রাখালের ব্যাপারটা খুলে বলল রাজকে। রাজের মুখ গম্ভীর হয়ে উঠল মুহূর্তেই। চোয়াল শক্ত করে বলল, কোথায় সে হিপোক্রেটটা? বাজারে। কিন্তু আপনি তার সাথে লাগতে যায়েন না রাজভাই, আমার পরামর্শ শোনেন। সে মানুষ যেমনই হোক, সে কিন্তু আপনার ওই মেয়ের পিছে পড়েনি। ওটা তো রাসেল ভাই। ওই মেয়ে করো না তো লুসাই, শুনতে বিশ্রী লাগছে। শি ইজ মাই ওয়াইফ, পার্ট অফ মাই বডি, মাই লাইফ অ্যান্ড মাই এক্সিস্টেন্স। ভাবি বলে সম্বোধন করতে পারো? ও ঠিক আছে, ভাবি। আপনি ভাবিকে নিয়ে এখনই বেরিয়ে পড়েন রাসেল এখানে পৌঁছানোর আগে। রাসেল যেন আপনাকে আমার সাথে না দেখে। সে রাসেলের হয়ে কাজ করছে এখানে, যদিও তার কিছু নোংরা অভিসন্ধি আছে এই দলের একটা মেয়েকে নিয়ে। যাক, সেসব আলাপে যেতে যাচ্ছি না। আপাতত আমার সাজেশন হচ্ছে আপনি ভাবিকে নিয়ে সরে পড়েন, ওই ম্যারাইথং পাহাড়ের নিচে গিয়ে বিশ্রাম নেন। বলে লুসাই হাত তুলে পাহাড়টা দেখিয়ে বলল, আমি একজন লোক দেব আপনার সাথে, যে আপনাকে আলীকদম পৌঁছে দেবে, ঠিক আছে? বলেই লুসাই চলে ধরলে রাজ ওকে থামালো। 1 মিনিট লুসাই, তুমি আমাকে তার মুখোমুখি হতে বারণ করছো কেন? পালিয়ে যেতেই বা বলছো কেন? আমি তো অপরাধী নই, বরং সে অপরাধী। পালালে সেই পালাবে, আমি কেন? আর যদি সে এখন পৌষি পর্যন্ত পৌঁছতেও চায়, তাহলে তাকে আমাকে ফেস করতে হবে। তুমি কি ভেবেছ আমি ওর ভয়ে পালিয়ে যাব? রাজ রেগে গেলে লুসাই দীর্ঘশ্বাস ফেলে চারপাশে তাকালো। তারপর গলা খাদে নামিয়ে বলল, এটা বান্দরবানের দুর্গম অঞ্চল, এখানে আইনের শাসন দুরূহ। ওদেরকে ধরে নিয়ে থানা পর্যন্ত যেতে পারবেন, তারপর না বিচারের প্রশ্ন। কিন্তু তার আগেই যদি তারা কোনো অঘটন ঘটিয়ে ফেলে, তাহলে আপনার বিচার পেয়ে লাভ কি বলেন? জানি আপনার মানতে কষ্ট হচ্ছে, কিন্তু রাসেলের যে প্ল্যান আমি দেখে এসেছি, তাতে আপনি ভাবিকে নিয়ে এত সহজে আলীকদম যেতে পারবেন বলে মনে হয় না। এজন্যই বলছিলাম, কথা বলে সময় নষ্ট না করে আপনি দ্রুত রওনা দেন। নাস্তা খাবার জন্যও বসেন না। রাসেল, জগলু, ওদের দুজনকেই দুশ্রী বাজারে দেখে এসেছি রাখালের সাথে। তারা 3 মাথা এখন এক হবে। জগলুর নেটওয়ার্ক এখানে অনেক স্ট্রং। আপনি খুব সহজে এখান থেকে বেরোতে পারবেন না। শোনেন ভাই, আপনি রাজা হতে পারেন ঢাকার, কিন্তু এই দুর্গম অঞ্চলে আমরা রাজা।
এখানকার প্রতিটা ঘাস পাথর আমাদের নখদর্পণে, কিন্তু আপনি এখান থেকে ওই যে ম্যারাইথনের চূড়া দেখা যাচ্ছে সে পর্যন্ত একা যেতে পারবেন না। এজন্যে আপনাকে পাহাড়ের নিচে দাঁড়াতে বলেছি। উঠতে গেলে পথ হারিয়ে ফেলবেন। আর রাখাল বড় সমস্যা না, সমস্যা জগলু। তার এখানে বেশ চলে। সে যেমন দুষ্টু, জুটিয়েছেও তেমন কিছু দুষ্টু। রাসেল তার কাছেই সাহায্য চেয়ে বলেছে তার হবু বউকে অন্য কেউ ভাগিয়ে নেবার পায়তারা করছে। সে তো জানে আপনি ভাবিকে খুঁজছে। হয়তো রাখাল এতক্ষণে বলেও দিয়েছে আপনার কথা। আমরা যেখানে নিয়ে যাব আপনি সেখানে যেতে বাধ্য। রাজ 2 হাত কোমরে রেখে চারপাশে তাকালো। অক্ষম আক্রোশে তর্পানোর মতো অবস্থা হয়েছে ওর। দীর্ঘশ্বাস ফেলে বলল, তাহলে আমাকে যে বললে আলী কদম পাঠাবে কাউকে দিয়ে, সেও তো গাইডই হবে তাহলে। সে পেশাদার গাইড না, আমার পরিচিত একটা কম বয়সী ছেলে, এখানকারই স্থানীয়। ওর নাম মংলু। ছেলে হিসাবে বিশ্বস্ত আর দক্ষ ট্রেকার। আপনি ওকে আলী কদম পৌঁছে কিছু টাকা পয়সা দিয়ে দিয়েন, খুশি হয়ে যাবে। এখন পাহাড় পর্যন্ত যান, আমি আধ ঘন্টার মধ্যে মংলুকে নিয়ে সেখানে আসতেছি। একদম ডানে বামে যাবেন না। এখান থেকে একেবারে নাক বরাবর সোজা 10 মিনিট গিয়ে থামবেন। যান। বলে লুসাই দ্রুত চলে গেলে রাজ আরেকবার দীর্ঘশ্বাস ফেলে দ্রুত কুটিরে ফিরে এলো। চারপাশে তাকিয়ে পৌশিকে খুঁজল। ওকে কোথাও দেখা যাচ্ছে না। রাজ এক ছুটে গিয়ে জারুলতলাও দেখে এলো, সেখানেও নেই। এই মেয়ে না বলে যে হুটহাট কোথায় চলে যায় তার কোনো ঠিক নেই। বাধ্য হয়ে সিথিকে প্রশ্ন করল, সিথি, পৌশি কোথায় জানো? সিথি দাল বেঁধে সেলফি তুলছিল, সেখান থেকেই হাত নাড়ল। বলতে পারছি না, সরি। রাজ হতাশ হয়ে সরে আসতে গিয়েও থেমে গেল সিথির কাজিনের কথা শুনে। সে বলে উঠল, ওকে তো কে যেন একটু আগেই ডেকে নিয়ে গেল ওইদিকে। আমি তো ভেবেছি আপনি ডেকেছেন। অপেক্ষা করুন, চলে আসবে। বলে সিথির কাজিন ছবিতলায় মন দিল। এদিকে রাজের মাথা খারাপ হবার যোগ হলো এবার। দৌড়ে খালপার জারুলতলা ঘুরে পুরো ম্রোপাড়া চষে ফেলার পর নিশ্চিত হলো পৌশি কোথাও নেই। প্রচণ্ড অস্থিরতা কাজ করছে রাজের। অস্থিরতার কারণ দুটো। প্রথমত আবহাওয়ার অবস্থা সঙ্গীন, রোদ তেমন চড়া হয়ে ওঠেনি, মাঝে মাঝেই দমকা হাওয়া দিচ্ছে। গভীর অরণ্য বলেই কিনা কে জানে, সেই ছোটোখাটো দমকা হাওয়াকেই এক একটা ছোট টর্নেডোর মতো মনে হচ্ছে রাজের কাছে। কারণটা মনস্তাত্ত্বিক হতে পারে। পৌশি সাথে থাকলে উপভোগ করতে পারত প্রকৃতির এই বৈরী রূপ। তবে ম্রোপাড়ার স্থানীয় বাসিন্দাদের নিরুদ্বেগে ঘুরে বেড়ানো দেখে মনে হচ্ছে এ ধরনের ঝড়ো বাতাসের সাথে তারা পরিচিত। অথচ পৌশিকে বিগত 10 মিনিট ধরে না পেয়ে রাজের উদ্বেগ এখন দুশ্চিন্তা থেকে ধীরে ধীরে হতাশায় পরিণত হচ্ছে। এত অল্প সময়ের মধ্যে একটা মেয়ে এভাবে উধাও হয়ে যেতে পারে না। এই একটু আগেই তো পৌশিকে এখানে দেখে গেছে। বসে বসে ওদের সাথে নাস্তা বন্টন দেখছিল। ওকে বসে থাকতে দেখেই রাজ খালের দিকে গেছে লুসাইয়ের খোঁজে। তখন কি জানতো ফিরে এসে পৌশিকে পাবে না? রাজ গ্রুপের মোটামুটি সবাইকে জিজ্ঞেস করল, আসাদ ছেলেটাকে ছাড়া। ছেলেটাকে দেখলেই গায়ের ভিতর জ্বালা করে উঠছে। ওর অস্থিরতা দেখে লোপা সিথিকে টিপ্পনি কেটে বলে উঠল, সিথি, ওই যে নায়ক ভাইয়া তার প্রিয়সীকে খুঁজছে। সিথি মোবাইলে নিজের সদ্য তোলা ছবিগুলো দেখছিল। সেখান থেকেই চোখ তুলে একবার রাজকে দেখে ফের লোপার দিকে তাকালো। লোপা আলতো করে চোখ টিপলে চোখে চোখে কথা হয়ে গেল দুজনের। সিথি পুনরায় মোবাইলে মন দিল। রাজ কাটেজের চারপাশটা আরেকবার ঘুরে দেখে এসেছে। পৌশির নাম গন্ধ পর্যন্ত নেই। মেয়েটা গেল কোথায়? গ্রুপের সবাই এখানে নেই, কেবল ওই নবদম্পতির জোরটা আর ওই মোটা মোটা মেয়েটা। পৌশি নিশ্চয়ই ওদের সাথে যায়নি, প্রশ্নই ওঠে না। ওদের সাথে যাবার কোনো কারণ নেই, আর গেলেও অবশ্যই রাজকে বলেই যেত। না বলে এভাবে উধাও হয়ে যেত না। রাজ একবার ভাবল, ম্রোপাড়ার বাচ্চাগুলোকে জিজ্ঞেস করলে কেমন হয়। যদিও এটা কতটা কাজে দেবে জানে না রাজ, তবু সে সেখানকার অল্প কয়েক ঘর বাসিন্দাদের ডেকে জিজ্ঞেস করল পৌশির কথা। কিন্তু দেখা গেল ওরা কেউই সেভাবে বাংলা বোঝে না। কেবল একটা যুবক বয়সী ছেলে আর তার বাবা ছিল সেখানে, যারা মোটামুটি বাংলা বোঝে। তারা জানালো এদিকটায় শহরের কেউ আসেনি। তারপরেও মোবাইলে পৌশির ছবি বের করে বাচ্চাগুলোকে দেখালো রাজ, ওরা খেলতে গিয়ে এমন কাউকে দেখেছে কিনা। কিন্তু ওরাও কেউ পৌশির ব্যাপারে কিছু বলতে পারল না। উদ্বেগ আর উত্তেজনা এবার পৌশির ওপর অদম্য রাগে ফেটে পড়তে চাইল মনটা। কিন্তু ওকে ফিরে পাবে তারপর না রাগ দেখাবে? না পাওয়া পর্যন্ত রাগ দেখাবেই বা কাকে? একটা ছোট মাটির ঢিবির ওপর দাঁড়িয়ে চারপাশটা তাকালো রাজ। কেবল মনে হচ্ছিল ওই বুঝি ঝোপের আড়াল থেকে তার বেগুনি ফুলটা বেরিয়ে এলো। কিন্তু না, পৌশির দেখা নেই। গেল কোথায় মেয়েটা? কবজি উল্টে ঘড়ি দেখল এক ঝলক। ইস, ওদিকে লুসাই এসে পাহাড়ের নিচে দাঁড়িয়ে থাকবে। পৌশি থাকলে ওকে নিয়ে এতক্ষণে বেরিয়ে পড়তো রাজ। শূন্যেই ঘুষি চালানোর মতো ভঙ্গি করল রাজ। কি করা যায় ভাবতে গিয়ে ঠোঁটের কোণ কামড়ে ধরল। দেখল অদূরেই রাখাল একটা মোটা মতো লোকের সাথে কি নিয়ে যেন কথা বলছে, আর বারবার এদিক সেদিক তাকাচ্ছে। রাজের কি মনে হতে চট করে নেমে গেল ঢিবি থেকে। মন বলল এই মুহূর্তে রাখালের চোখে পড়া ঠিক হবে না, বরং আড়াল থেকে লোকটার গতিবিধি দেখা দরকার, অন্তত যতক্ষণ পর্যন্ত পৌশিকে নিয়ে সটকে পড়তে না পারছে। কারণ লুসাইয়ের কথা যদি ঠিক হয়ে থাকে,
তাহলে এরাও পৌশিকেই খুঁজবে। এমনও হতে পারে রাজকে এভাবে পৌশির খোঁজ চালাতে দেখলে ওরা ওদের প্ল্যান বদলে ফেলবে। তখন ডাবল সমস্যা দেখা দেবে, এদের দিকে নজর রাখা আর পৌশিকে সময় মতো খুঁজে পাওয়া। রাখাল ওই মোটা আর কালো মতো লোকটার কানে ফিসফিস করে কিছু একটা বলে কুটিরের পথ ধরেছে। মোটা লোকটার সাথে এখন একটা চশমা পরা ফুলবাবু গোছের লোক দেখা যাচ্ছে। লোকটাকে চেনে রাজ, থানজিতে দেখা হয়েছিল। এটাই পৌশির সেই পানির প্রার্থী রাসেল। মোটা লোকটাকে চেনে না রাজ। রাসেল তার মোবাইল বের করে মোটা লোকটাকে কিছু একটা দেখালে সে মাথা নেড়ে সম্মতি জানালো, আর দুজনেই কাটেজের একটু দূরে পিছিয়ে গিয়ে আড়ালে সরে দাঁড়ালো। এর মানে হিসেব সহজ, রাসেল পৌশির চোখে পড়তে চায় না, কারণ রাসেলকে পৌশি দেখলেই বুঝে ফেলবে যে রাসেল এখানে পৌশির খোঁজেই এসেছে। রাসেলের চোখে স্বেচ্ছায় ধরা পড়ার জন্য নিশ্চয়ই পালায়নি সে। পৌশিকে এখন নিজের স্বার্থেই লুকোতে হবে। হঠাৎই একটা সম্ভাবনার কথা মনে আসতেই নতুন করে হতাশা গ্রাস করল রাজকে। এমন হয়নি তো রাসেলদের দেখতে পেয়ে পৌশি নিজেই লুকিয়ে পড়েছে? কিন্তু তা কি করে সম্ভব? রাখালরা তো এইমাত্র এলো। রাজ যখন লুসাইয়ের সাথে কথা বলছিল তখনও তো রাখালরা দুশ্রী বাজার। ওখান থেকে এত তাড়াতাড়ি তো আসার কথা না। জায়গাটা আসলে এখান থেকে কত দূর? পৌশির নিচ থেকে লুকিয়ে পড়ার সম্ভাবনাটা মনে উকি দেবার পর থেকেই হতাশা জেকে ধরল রাজের মনটাকে। পৌশি যদি সত্যিই রাসেলকে দেখে ফেলে আর নিজেকে লুকিয়ে রাখে, তাহলে তো রাজও ওকে সহজে খুঁজে পাবে না। কিন্তু পৌশি কি এত বড় বোকামিটা করবে? সে তো ভালো করেই জানে রাজ ওকে খুঁজবে। হঠাৎ মোবাইল জিনিসটার প্রতি অপার শ্রদ্ধা জন্মালো। মোবাইল থাকলে এতক্ষণে খোঁজাখুঁজির কাজটা অনেক সহজ হয়ে যেত। রাখালকে দেখা গেল সে কটেজের চারিদিক তাকিয়ে হাঁটছে। ওর চলার ধরনই বলে দিচ্ছে সে কাউকে খুঁজছে। তার মানে সে পৌশিকে খুঁজছে। খুঁজে পেলে নিশ্চয়ই বাংলা সিনেমার মতো কাঁধে তুলে নিয়ে কিডন্যাপ করবে না। তাহলে ওদের প্ল্যানটা কি আসলে? রাজের মাথা কাজ করছে না। সে আড়াল থেকে ওর উপর নজর রাখল। এরই মধ্যে সিথিদের দলটাকে দেখা গেল নাস্তা পর্ব সেরে কয়েক ভাগে ভাগ হয়ে এদিক সেদিক যাবার প্ল্যান করছে। সিথি উচ্চস্বরে সবাইকে জানিয়ে দিল সবাই যেন দুপুরের মধ্যেই এখানে হাজির থাকে, কারণ দুপুরের পরপরই তারা মুরোপাড়া ছেড়ে সামনের দিকে এগোবে। এদিকে রাখালকে আশেপাশে না দেখে রাজ শুরুত করে কটেজের ভেতর ঢুকে গেল। ওখানে ওর ব্যাগটা পড়ে আছে। পুরো কটেজ খালি, সবাই বেরিয়ে পড়ছে। এই সুযোগে রাজকেও তৈরি থাকতে হবে পৌশিকে নিয়ে বেরিয়ে পড়ার। কাজেই এখন থেকে ব্যাগ সাথেই রাখতে হবে। পৌশিকে পেলেই আর এক মুহূর্ত দেরি করতে চায় না রাজ। সোজা মেরাইথং পাহাড়ের দিকে হাঁটা দেবে। লুসাই থাক বা না থাক, রাজ একাই রওনা দেবে, যা আছে কপালে। আহা, পৌষটা যদি এর মধ্যে চলে আসত! রাজকে চিন্তিত মুখে তার ব্যাগ গুছাতে দেখে লোপা আচমকা সিথির কাঁধ খামছে নিজের দিকে টানল। কানের কাছে বিড়বিড় করল, ওই যে তোর এক্স, যা খপ করে ধর, এই সুযোগ পরে আর নাও পেতে পারিস, যা বাদ বানালে। বলে সিথিকে মৃদু ধাক্কা দিলে সিথি সেদিকে তাকালো। এইমাত্র সে একটা দলের সাথে বেরিয়ে পড়ার উদ্যোগ নিয়েছে। গতরাতেই ওরা সিদ্ধান্ত নিয়ে রেখেছিল যে সকালে নাস্তা খেয়েই দল বেঁধে পুরো ম্রোপাড়া ঘুরবে। ঢাকা থেকে আনা লুঙ্গি আর গামছা বিতরণ করবে। এটা আগে থেকেই প্ল্যান করে রাখা ছিল যে এবারের বান্দরবান ট্যুরে কমপক্ষে 50 জন উপজাতিকে ওরা কাপড় দেবে। উপজাতিরা খুব খুশি হয় ঢাকাল এসব জিনিসপত্র পেলে, ফলে অনেক পর্যটকই এই কাজটা আগ্রহ করেই করে থাকে। সিথিরাও এবার সবাই মিলে টাকা দিয়ে বেশ কিছু গিফট কিনে এনেছে, গোটা 50 লুঙ্গি আর গামছা। এই ম্রোপাড়াতেও কয়েক ঘরকে দেবে ওরা। থানচিতেও দিয়ে এসেছে কিছু। আলীকদমে গেছে 12টা। এখানে জনবসতি খুব কম, হয়তো 5-7টা যাবে। পৌশি কই? নিচু স্বরে জানতে চাইল সিথি। লোপাও একই ভঙ্গিতে উত্তর দিল, ফান্সির সাথে পাঠাইছি। মোটকির এই 7 সকালে গোসলের ভার উঠছে, আর ওর গোসল মানে 1 ঘন্টা। কে যাবে নিজের একটা ঘন্টা স্পয়েল করতে? সাথে গেলেই বলবে এমনে সেমনে সেক্সি পোজে ছবি তুলে দে। অসহ্য। সারাদিন ছেলে সেজে ঘুরবে, আর রাত হলে যাগ্গে। তো রাজমিয়া গতরাতে যা খেয়াল দেখাইল, কান্ট ইম্যাজিন। বলেই সিথির গালে ঠোনা মেরে বলল, এই না বলিস সে অন্যরকম ছেলে, তোর ফার্স্ট লাইফ লিডিং পছন্দ করেন না? তা উনি রাতের অন্ধকারে ওই বোরকাওয়ালিকে কি মনে করে কোলে তুলে নিয়ে বাইরে গেলেন? এই নাকি তোর অন্যরকম ছেলের নমুনা? আমি নিজের চোখে দেখেছি রাজকে ওই মেয়েকে নিয়ে তাঁবুতে ঢুকতে। তার মানে ওরা হোল নাইট তাঁবুতে ছিল, কারণ পৌশি সারা রাতে আর ফেরেনি। এখন কইস না ওরা কাজিন বলে একসাথে ছিল। আসাদ ভাইও আমাদের কাজিন, কই সে তো আমাদের কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে না। তাছাড়া এটা কেন ভাবছ না পৌশির এভাবে একা আলীকদম আসা আর তার পিছু নিয়ে রাজের এখানে আসার মধ্যে বিরাট কোনো রহস্য আছে? এর মানে সহজ, ওদের সম্পর্কটা ফ্যামিলি থেকে কেউ মেনে নেয়নি। ওরা দুজনেই কথাটা ভাঙতেছে না। আমার মনে হয় ওরা দুজনেই বাড়ি থেকে পালিয়েছে। ফ্যামিলি মেনে নিলে হানিমুনের শুরুতে আসতো, এভাবে পালিয়ে আসতো না। রাজ স্ট্যাবলিশড পার্সন, ওর পালিয়ে আসার কি দরকার? রাজ স্ট্যাবলিশড, বাট পৌশি ওদের আশ্রিতা। যতদূর মনে পড়ে রাজের মাও তোকেই পছন্দ করত, পৌশিকে না। 2-2 4 মিলে যাচ্ছে। মিলুক, আমার এত কথার দরকার নেই। আমি শুধু রাজের কাছে একটা কথাই জানতে চাইব, আর সেটা হলো গতরাতে দুজনে এক তাঁবুতে থাকার মানে কি?
বিয়ে বহির্ভূত সম্পর্ক যদি হারাম হয় তাহলে তারা গতরাতে যেটা করেছে সেটা কি? সেই প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত ওকে আমি ছাড়ব না। তুই এগুলারে নিয়ে গ্রামে ঢুকে পড়, আমি পরে আসছি। ওকে, জাস্ট টেক ইয়োর টাইম, মেক ইয়োর লাইফ তো বলতে পারবো না, তবে মেক ইয়োর ডে। এই সুযোগ বারবার পাবি না। বলেই লোপা ইঙ্গিতপূর্ণ ভঙ্গিতে গেয়ে উঠল, হাম তুম এক কামরে মে বান্ধ। সিথি বিরক্তির সাথে হাত নেড়ে লোপাকে বিদায় দিয়ে মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে গেল সেদিকে। কটেজে ঢোকার সময় অনমনেই চারপাশে তাকালো। নিঝুম হয়ে আছে পাড়াটা। তাছাড়া ভালো করেই জানা আছে যে ফ্যান্সি সহজে ছাড়ার পাত্রী না। ওর মধ্যে কিছু পারভার্সন টাইপ ব্যাপার আছে, যার ফলে সহজে কেউ ওর ছায়া মারাতে চায় না। কেবল বন্ধু বলেই ফেলে দিতে পারে না। ওর হাত থেকে ছাড়া পাওয়া পৌষির জন্য সহজ হবে না। সিথি আস্তে করে কটেজে ঢুকে রাজের পাশে এসে দাঁড়ালো। রাজের কোনো দিকে মন নেই। সে এখনও ব্যাগের ওপর ঝুঁকে আছে, জিনিসপত্র গোছাচ্ছে। সিথি হালকা কেশে হাঁটু গেড়ে বসে পড়ে বলল, কি করছো রাজ? এই তো, বলে সে ব্যাগ গোছানোই মন দিল। সযত্নে তাঁবুটা ভাঁজ করে ব্যাগে জায়গা মতো ঢোকালো। সকালে তাড়াহুড়োয় সুন্দর করে রাখা হয়নি, ব্যাগ ফুলে বেঢপ হয়ে আছে। গত রাতে তুমি, তোমরা কুটিরে ছিলে না, ঠিক না? হালকা স্বরে প্রশ্নটা করল সিথি। রাজ তাৎক্ষণিকভাবে জবাব দিল না। সিথি সামান্য হেসে বলল, পৌষি আর তুমি তাঁবুতে একসাথে ছিল, রাইট? রাইট। আমার মনে হয় না তাতে কারো সমস্যা থাকা উচিত। আমি বলিনি আমার সমস্যা, কিন্তু শুধু একটা জিনিস জানতে চাইব। আমার মনে যে প্রশ্নটা জেগেছে সেটা জানতেই শুধু এসেছি। জানো, আমি তোমাকে কখনো ওভাবে পাইনি কেন? সরাসরি স্পষ্ট ভাষায় বলল সিথি। রাজ তাকিয়ে ওর চেহারার ভাব পড়ার চেষ্টা করল। সিথি ফের বলল, আমরা তো কতবার পিকনিকে গেছি, গেট টুগেদারে গেছি। ভুল করেও তুমি কখনো আমার সাথে এক পা বেশি আগে বাড়াওনি। বরং আমি অনেকবার চেয়েছিলাম ঘনিষ্ঠ হতে, কিন্তু তুমি সবসময় এড়িয়ে গেছো। আর আজ পৌষিকে একা পেয়ে, শি ইজ মাই ওয়াইফ সিথি। রাজ শান্ত চোখে তাকালো এবার। পৌষির সাথে তুমি কেন, কারোরই মেলে না। আর কাউকে একা পেয়ে যে তার সুযোগ নেবার মানসিকতা আমার নেই, এটা তুমি ভালো করেই জানো। চাপাটা অন্যখানে মারলে হয় না? চাপা মনে করলে চাপা। আই কেয়ার আ ফিগ। কবে বিয়ে করেছো তোমরা? সিথি বিস্মিত। সময়টা জানা কি খুবই জরুরি? রাজ ব্যাগ গোছানোর কাজ শেষ করে সোজা হয়ে দাঁড়ালো। সিথি বাঁকা হেসে বলল, বিশ্বাস করি না তুমি বিয়ে করেছো, কারণ তোমার সব খবরই আমি জানি। আয়ান আমাকে সব বলেছে। নীরাকে নিয়ে গত 2 মাস তুমি নরকে ছিলে। ওই সব ঝামেলায় বিয়ে? ইট ইজ ইম্পসিবল। ওই রকম সময়ে বিয়ের মতো সিদ্ধান্ত নেবার পরিস্থিতি যে তোমার ছিল না, সেটা বোঝার মতো বুদ্ধি আমার আছে। আর তুমি বিয়ে করলে ঢাকা শহরের কেউ জানল না, তাই না? রাজ নিজেও এবার বিস্মিত হলো। আয়ান তাহলে আদ্যপান্ত সব কথাই সিথির কানে পৌঁছে দিয়েছে। সে কি বলবে ভেবে পেল না। সিথিকে বিয়ের প্রমাণ দেবার মতো কিছু হয়নি। সিথি এমন কেউ নয়। ওর এসব আলগা ঝাড়ি কানে না দিয়ে ওর এখন সরে পড়া উচিত। রাজ ব্যাগটা কাঁধে নিতে নিতে বলল, ধরো বিয়ে করি নাই, তাতে কি হয়েছে সেটা এখন বলো। তাছাড়া আমি তোমাকে কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। কৈফিয়ত চাইনি, তোমার মুখোশটা খুলতে এসেছি। দেখতে চাইছি যে ভণ্ডদের আসলে কটা রূপ থাকে। এটাও তোমার অনেক রূপের একটা রূপ। পৌষিকে বিয়ের লোভ দেখিয়ে তাঁবুর ভেতর নিয়ে যাওয়া, আর ওই গাধি ছেমড়ি মামাতো ভাইয়ের আহ্লাদ দেখে। মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ সিথি, দাঁত চিবিয়ে বলে উঠল রাজ। পৌষি সম্পর্কে কোনো বাজে কথা আমি তোমার মুখ থেকে শুনতে চাই না। আর এটা নিয়ে তর্ক করার মতো মুডও এখন আমার নাই। আমি এমনিতেই যথেষ্ট ডিস্টার্বড আছি। শুধু এটুকু যেন পৌষি আমার মতো নয়। ওর মতো মেয়েকে বোঝা তোমার মতো মেয়ের কম্য নয়, তাই নাকি? হাসল সিথি। কান্নার মতো দেখালো হাসিটা। আচমকা কলার চেপে ধরল রাজের। আমার সাথে সম্পর্ক করার সময় তোমার ওই ভালো মানুষ পৌষি কোথায় ছিল জানতে পারি? ব্লাডি চিটার। আমি তোমার সাথে কোনো চিট করিনি সিথি। এ কথা তুমি বলতেই পারো না। তুমি নিজে সরে দাঁড়িয়েছ আর আমাকে উপলব্ধি করতে দিয়েছ যে আমার প্রতি তোমার কোনো দায় নেই। সেদিন আমার একটা কথার প্রতিবাদ করনি তুমি। উল্টো আমাকে বারবার বুঝিয়েছ যে আমার মতো মানসিকতার ছেলের জন্য পৌষিই বেস্ট। আমি বিভিন্নভাবে তোমার মন ফেরাতে চেষ্টা করেছি, তোমাকে বিয়ের জন্য ফোর্স করেছি, তোমাকে প্রাণপণ বোঝাতে চেষ্টা করেছি। পৌষি তখনও আমার বাসায় থাকে আর আমার প্রতি ওর তখনও কোনো মানসিক বন্ধন তৈরি হয়নি। মিথ্যে কথা। তুমি আগে থেকেই পৌষিকে পছন্দ করতে, নইলে রোজ রোজ ওর গুণ গাইতে না। তুমি বললেই তো হলো না। যদি তাই হতো তবে বিয়ের জন্য আমি জেদ ধরতাম না। তুমি তখন কি জেদ ধরেছিলে মনে আছে নিশ্চয়ই? তুমি বলেছিলে তুমি দেশের বাইরে যাবে, বিয়ের কথা ভাবছো না, আর আগামী 1 বছরের মধ্যে ফিরবেও না। আবার বললে তোমার বাবা হ্যান ত্যান। এটা সত্যি, আমি প্রথম দিকে তোমার জেলাসি জাগানোর জন্য বারবার পৌষির নাম নিয়েছি, কিন্তু সেটার রেজাল্টে কি হয়েছিল মনে আছে নিশ্চয়ই? আমাকে যোগ বিয়োগ করে বুঝিয়ে দিয়েছিলে যে আমার সঠিক চয়েস পৌষি, তুমি না। শেষ পর্যন্ত তোমার ভালোবেসে দেওয়া উপহারগুলো একে একে ফেরত দিয়েছি, মোবাইলটা পর্যন্ত। কই সেদিন তো আমার কলার চেপে ধরনি। সেদিন তুমি আমার কলার চেপে ধরলে ঘটনা অন্যরকম হতো। আজ আমাকে ধরেছ কৈফিয়ত চাইতে, সেদিন কেন চাওনি?
সিথি নির্বাক হয়ে তাকিয়ে আছে রাজের দিকে। ওর কম্পমান ঠোঁটজোড়া অভিমানে ফেপে উঠেছে। টলমলে চোখজোড়া থেকে উপচে পড়ার উপক্রম করছে মুক্ত সদৃশ জল। সেদিকে তাকিয়ে রাজ বলল, কারণটা আমি বলি। আজই জঙ্গলে তোমার মুড জেগেছে আমার সাথে ভাব করার। তোমাকে আমি খুব ভালো করেই চিনি সিথি। তোমার এই মুড থানচি পর্যন্ত যাবার আগেই ভ্যানিশ হয়ে যাবে। কাজেই এসব নাটক করার কোনো মানে হয় না। দু হাতের বলে সিথির কলার ধরা হাতটা ছাড়াতে চাইল রাজ। সিথি কলার ছেড়ে দিয়ে আচমকা ওকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। আমি ভুল করেছি রাজ, প্লিজ আমাকে মাফ করো। সিথি প্লিজ ছাড়ো আমাকে। পৌষি আমাদেরকে এভাবে দেখলে ভুল বুঝবে। তুমি নিজের মনকে জিজ্ঞেস করো, আমাদের জীবনে এমন একটা মুহূর্ত কি আসেনি যেখানে আমাকে পাওয়ার জন্য তুমি লালায়িত ছিলে? মনে পড়ে কানিজের বার্থডে পার্টিতে একবার যখন আমরা সবাই নৌবিহারে গেলাম, সেদিন কেবিনে? আমার কিচ্ছু মনে নেই সিথি, জাস্ট লিভ মি। রাজ ধাক্কা দিয়ে সরাতে চেয়েও পারল না, কারণ সিথি ওর বুকের ভেতর ঢুকে গেছে। এর চেয়ে জোরে ধাক্কা দিতে গেলে প্রবল ধাক্কা মেরে মাটিতে ওকে ফেলে দিতে হবে। রাজ চাইছে ও নিজে থেকে সরে যাক, কিন্তু সিথির সরার কোনো লক্ষণ দেখা গেল না। উল্টো রাজের বুকে গলায় মিট ঘষতে শুরু করেছে সে। চিন করে শরীরের কোথাও হুল বেঁধার মতো অনুভূতি হলো ওর। রাজ ঝটকা মেরে সরিয়ে দিতে গিয়ে পাল সামলাতে না পেরে কাঠের মেঝের উপর পড়ে গেল। সিথি চিনে জোকের মতো ওর গায়ের সাথে লেগে আছে। গত রাতের অনুভূতিটা ফিরে আসছে রাজের। শরীর জেগে উঠতে চাইছে। সিথি জড়ানো স্বরে বলল, একটু আদর করো আমাকে প্লিজ, আর কিচ্ছু চাইব না তোমার কাছে, জাস্ট ওয়ান কেস। মেয়ে হয়েও অস্বস্তি লাগছে পৌষির। গহীন অরণ্য হয়েছে তো কি হয়েছে, তাই বলে কাপড় খুলে অমন উদম হতে হবে, তাও পৌষির সামনে ওই ছোট্ট কাঁচনি পড়ে? এটা পড়ার মানে কি আসলে? সে যেটা পড়েছে এটা পড়ার চেয়ে বরং না পড়াই ভালো। ভীষণ অস্বস্তি নিয়ে ছোট ঝর্ণাটার দিকে পিঠ দিয়ে জঙ্গলের দিকে মুখ দিয়ে বসল পৌষি। প্রতি মুহূর্তেই আশঙ্কা জাগছে কারো এসে পড়ার, অথচ মেয়েটার কোনো বিকারই নেই। ওদিকে রাজ নিশ্চয়ই এতক্ষণে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে ওকে, না পেয়ে অস্থির হবে বেচারা। তবে ওর অস্থিরতা কল্পনা করে মজাই লাগছে পৌষির। রাজ বেশি রাগ করলে ওকে যে শাস্তিটা দেবে সেটা মাথা পেতে নেবার জন্য তার বউ আজ প্রস্তুত। কে না চায় এমন রোম্যান্টিক শাস্তি? আপন মনেই লজ্জায় কুকড়ে গেল পৌষি। রাজ দুষ্ট সে জানত, কিন্তু ও যে এই মাত্রার অসভ্য তার স্বামী না হলে কোনোদিনই জানত না। চোখ বুজে রাজের সঙ্গে ব্যয়িত মুহূর্তগুলোর ধ্যান করতে লাগলো পৌষি। এই পৌষি, আমার একটা ছবি তুলে দাও না প্লিজ। পৌষির ধ্যান ভঙ্গ হলো। পেছন ফিরে তাকিয়ে লজ্জায় দ্রুত চোখ ফিরিয়ে নিয়ে বলল, এভাবে ছবি তুলবেন? হ্যাঁ দাও না প্লিজ, বলে মেয়েটা দু হাতে চুলগুলো পেছনে ঠেলে গলা পর্যন্ত পানিতে ডুবে গেল। হাত তুলে বলল, না না, যখন আমি পানি থেকে ভুস করে উঠে দাঁড়াবো তখনই তুমি ক্লিক করবে। জাস্ট খেয়াল রাখবে যেন আমার ফুল বডিটা সিনে আসে, মিনিমাম এই পর্যন্ত। নিজের কোমরের উপর হাত রেখে মার্জিন দেখিয়ে দিল মেয়েটা। একে তো ভয়াবহ রকমের ভরা শরীর, তার উপর মেয়েটার অঙ্গভঙ্গিগুলো পৌষিরই ঘাম বের করে দেবার উপক্রম করছে। সেখানে এই মেয়ের এই বেশের ছবি তুলে দেবে সে? কাকে দেখাবে সে এমন আজব ছবি? ফালতু মেয়ে। ওর এমন ছবি তোলার জন্য সে নিজে কতটা গুনাহাগার হবে সেটা কি ওই মেয়ে জানে? পৌষি দ্বিধা করতে লাগলো। এমন সময় মেয়েটার চিৎকার শুনল, নাও স্টার্ট, 1 2 হু করে সে পানি থেকে সোজা উপরের দিকে 2 হাত তুলে উল্লাস প্রকাশ করল। পৌষি ক্যামেরা ধরা হাতটা ঝুলিয়ে দিয়ে বলল, আমি এসব ডিজিটাল ক্যামেরার ব্যবহার জানি না আপু। মেয়েটা পানির মধ্যে ঘুষি চালিয়ে বলল, ধ্যাত, তুমি কোনো কাজেরই না, এত সুন্দর পোজটা মিস করলে। গ্রুপের অন্য কাউকে ডেকে আনি আমি যে আপনার এসব ছবি তুলে দিতে পারবে। আমি এসব পারি না। জানি তো তুমি ইচ্ছে করেই এখন পারি না বলছো। আসলে তো তুমি নিজের ওই র্যাম্বো মার্কা হিরোর কাছে যাওয়ার জন্য উতলা হয়েছো এখন। ভালো করেই জানো গ্রুপের কোনো মেয়ে আমার সাথে আসতে রাজি হয়নি বলেই লোপা তোমাকে আমার সাথে পাঠিয়ে দিয়েছে। আর মেয়ে আছেই তো 4 জন। একজন তো বিয়ে করে জামাইরে ধরে বসে থাকে সারাদিন। লোপা আর সিথি দুইটা একে অন্যের ইশারায় চলে, বাকি রইলাম তুমি আর আমি। প্লিজ পৌষি, তোমাকে নিয়ে আসার এটাই বড় কারণ যে তুমি আমার ছবিগুলো তুলে দেবে, আর এখন তুমি এসব বলছো। মেয়েটার স্বর করুণ করুন। পৌষি অন্যদিকে তাকিয়ে বলল, এমনিতেই এসব করা পাপ, তার উপর আপনার এমন ছবি তুলে আমি গুনাহগার হতে পারবো না ফ্যান্সি আপু। আচ্ছা না পারলে যাও এখান থেকে, কটেজে গিয়ে তসবি পড়ো বসে বসে। তা তো আর বসবা না, চান্স পেলেই গিয়ে ওই র্যাম্বোর সাথে তাঁবুতে ঢুকবা। মনে করস তোমার কাহিনী কেউ জানে না তলে তলে যে কি করো? পৌষি অবাক হয়ে তাকালো মেয়েটির দিকে। মেয়েটা পানি ছিটিয়ে বলল, তোমার হিরো যে তোমাকে কোলে তুলে নিয়ে গেছে সেটা আমরা সবাই দেখেছি। হাউ রোম্যান্টিক! সিথির 12টা বাজিয়ে দিয়েছো তুমি। পৌষি রীতিমতো বাকরুদ্ধ হয়ে গেল। অনেক কিছু বলতে গিয়েও পারল না। মৃদু স্বরে বলল, আপনার গোসল শেষ হলে চলুন আমরা কটেজে যাই। সমস্যা নেই, তুমি যাও, আমি একাই যেতে পারবো, আমার গোসল এখনো হয়নি, বলে পানিতে চিৎ সাঁতার দেবার ভঙ্গি করল মেয়েটা। পৌষি যেন এই কথার অপেক্ষাতেই ছিল। দ্রুত ক্যামেরাটা পাড়ে রাখা ব্যাগের উপর রেখেই কটেজের দিকে রওনা দিতে গিয়ে মুখোমুখি পড়ে গেল গাইড লোকটার। সে হাসি মুখে বেরিয়ে এসে দরাজ গলায় বলে উঠল, আপনার অপত্যমা থাকলে আমি তুলে দিতে পারি ম্যাডাম। পৌষি যেন জমে গেল নিজের জায়গায়। নিকাবটা টানাই ছিল।
আর একটু টেনে নাক মুখ ঢেকে ফেলার জোগাড় করল প্রায়। বলা হয় এক মেয়ের লজ্জায় সমস্ত মেয়ের লজ্জা। ওই মেয়েটা কতটা লজ্জা পাবে জানে না পৌষি, কিন্তু ওর নিজের লজ্জায় মরে যাওয়ার দশা হয়েছে। লোকটা নিশ্চয়ই এতক্ষণ আড়ালে ঘাপটি মেরেছিল, নইলে হুট করে বেরিয়ে এসে কথা বলতো না। পৌষি ঘাড় ফিরিয়ে একবার ছোট্ট ঝর্ণাটার নিচে সবুজ পানিতে লাল কাঁচুলি পড়া স্নানরতা মেয়েটাকে দেখল। সে তার দুহাতকে গুণ চিহ্নের মতো করে শরীরটাকে আড়াল করে রেখেছে, অথচ এসে কোমর পানিতে দাঁড়িয়েছে। মেয়েটা চাইলেই গলা পানিতে চলে গিয়ে নিজেকে পুরোপুরি আড়াল করতে পারত, কিন্তু সে তা করেনি, বরং লজ্জার একটা ভাব মুখে ফুটিয়ে তুলেছে মেয়েটা। ঠোঁটে ওটা কি মুচকি হাসি? প্রচণ্ড এক বিবমিশা জাগলো পৌষির ভেতর। বমি আসতে চাইছে ওর। সে লোকটার পাশ কাটিয়ে কটেজের দিকে ছুট লাগালো ঊর্ধ্বশ্বাসে। পথ আগে থেকেই হিসেব করে রেখেছিল। জোড়া জারুল গাছ, তার কয়েক গজ সামনেই পর্ণকুটিরের পেছনটা। ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে গিয়ে হঠাৎ রাসেলের মুখোমুখি পড়ে গেল বেচারি। পাতার খচখচানি শুনে রাসেল ঘাড় ফিরিয়ে তাকালো। টাল সামলে দ্রুত পাথরের আড়ালে ঝুপ করে বসে পড়ল পৌষি। আজকের দিনটা এমন কেন কে জানে, সব এলোমেলো অবস্থা। একে তো ওই ফ্রেন্সি মেয়েটার নোংরা সব আচরণ, এখন আবার রাসেল। এই লোক এখানে কি করছে? নিজের বুকের ধুকপুকানি নিজের কানেই বাড়ি খাচ্ছে। এমন সময় আরেকটা মোটা লোককে এদিকে আসতে দেখে পৌষি দৌড় লাগালো যে পথ দিয়ে এসেছে সে পথে। কতক্ষণ দৌড়েছে বলতে পারবে না, তবে খালের অন্য পাশ দিয়ে যখন কুটিরের সামনের দিকে এসে পৌঁছলো তখনই যেন ওর জানে পানি এলো। এখন সবার আগে তার রাজকে দরকার। ওকে জানাতে হবে যে রাসেল এই পর্যন্ত চলে এসেছে, পালাতে হবে ওদেরকে। উফ, রাজ কোথায়? এক ছুটে কুটিরের ভেতরে ঢুকে নিজের জায়গাতেই জমে গেল পৌষি। ওর মনে হলো এই দৃশ্য দেখার আগে ওর মরণ কেন হলো না। পৌষির সারা গায়ে কাঁপুনি ছুটে গেছে, থর থর করে কাঁপছে সে। এরকম একটা দৃশ্যের জন্য সে মানসিকভাবে মোটেই প্রস্তুত ছিল না। ফ্যাঁস ফ্যাঁসে কণ্ঠে বলে উঠল, কি হয়েছে সিথিয়াপুর? রাজ দুহাতে চুল খামচে ধরে বসেছিল। পৌষির সাড়া পেয়ে দৌড়ে এসে পৌষির হাত ধরল সে। বিশ্বাস করো, আমি ইচ্ছে করে করিনি, অজান্তেই হাত ছুটে গেছে। এখন দেখি এই অবস্থা। মানে কি করেছো তুমি? একবার তো বললাম কিছু করিনি, হাত দিয়ে ধাক্কা মেরেছি, ধাক্কাটা জোরে লেগে গেছে, এরপরই জ্ঞান হারায় সে। পৌষি কোনো কথা না বলে দৌড়ে গিয়ে সিথির বুকে কান পেতে রইল কয়েক সেকেন্ড। বিস্ফোরিত চোখে তাকালো রাজের দিকে। সিথিয়াপুর শ্বাস পড়ছে না। রাজ, এটা কি করলে তুমি? তোমার কিছু হলে আমি বাঁচব কিভাবে? উঠে এসে রাজকে আঁকড়ে ধরে কেঁদে উঠল পৌষি। রাজ নিজেও হতভম্ব হয়ে পড়েছে। ওর মাথা কাজ করছে না। কয়েক মিনিট আগের কথা মনে পড়ল। সিথি খুব বাড়াবাড়ি শুরু করেছিল। একটা পর্যায়ে রাজকে রূঢ় হতে হয়েছিল নিজের আত্মাকে বাঁচাতে। এখন কি করব রাজ? ভাঙা গলায় প্রশ্ন করেই ফের ছুটে গেল সিথির দিকে। অসার শরীরটা মাটিতে পড়ে আছে বেচারির। পৌষির চোখ থেকে টপ টপ পানি ঝরে পড়ল সিথির গায়ে। এমন সময় বাইরে পদশব্দ পেয়ে চমকে তাকালো পৌষি। রাজ তখনও দুহাতে চুল টানছে বারবার। রাজকে এমন কিংকর্তব্য বিমূঢ় এর আগে কখনো দেখেনি পৌষি। ছুটে এসে রাজের হাত ধরে টেনে কুটিরের অপর দরজা দিয়ে দৌড় লাগালো সে। রাজ ব্যাপারটা বুঝতে না পেরে কিছু বলতে গেলে পৌষি দ্রুত ওর মুখ চেপে ধরে বলল, চুপ, কথা বলো না রাজ। কে যেন এসেছে, ওরা চলে যাক, তারপর আমরা আবার সিথিয়াপুর কাছে যাব। যথাসম্ভব তাকে জাগানোর চেষ্টা করব। উনি এভাবে মরে যেতে পারেন না। আচমকা কারো চিৎকারে থেমে গেল পৌষি। সে এখন বারান্দার এক কোণে গিয়ে লুকিয়েছে। রাজ নিজেও স্তব্ধ হয়ে গেছে কথাটা শুনে। এ কি, এখানে লাশকার? পৌষির মনে হলো গলার আওয়াজটা চেনা চেনা লাগছে। রাজকে নিয়ে আরও কোণায় সরে গেল সে। লোকগুলো এখন নিজেদের মধ্যে কথা বলছে। একজন বাজখাই কণ্ঠে বলে উঠল, এটা কার কাজ? খোঁজ করো তো। যেই এমনটা করেছে সে বেশি দূর যেতে পারেনি। আমি নিশ্চিত এটা ওই ছোকরার কাজ, বোরকা পরা মেয়েটাকে যার সাথে সব সময় থাকতে দেখা যায়। খুঁজে বের করো ওকে। তার আগে লাশটার একটা ব্যবস্থা করার দরকার। এই ধরো সবাই। পৌষি ঝট করে রাজের দিকে তাকালো। ওকে চরম বিব্রত আর বিষণ্ণ মনে হচ্ছে। লোকগুলোর গলার আওয়াজ এবার ওদের দিকেই আসছে। পৌষির মনে হলো ভয়ে সে অজ্ঞান হয়ে যাবে। কোনো মতে ফিসফিসিয়ে উচ্চারণ করল সে, রাজ চলো পালাই। আমি সিথিকে মারিনি পৌষি, মানে খুন করিনি। ওরা আমার নামে মিথ্যে বলছে। প্রমাণ পরে, আগে এদের হাত থেকে বাঁচতে হবে রাজ, প্লিজ চলো। হাওয়ার তেজ বেড়ে দ্বিগুণ হয়েছে। আকাশ কালো করে এসেছে অন্ধকার। যে কোনো মুহূর্তেই প্রকৃতি তার তাণ্ডব লীলা শুরু করে দেবে। এরই মাঝে ছুটে চলেছে দুজন নরনারী, রাজ আর পৌষি। আমৃত্যু এই হাত না ছাড়ার প্রতিজ্ঞা সে ওই দিনই করেছিল যেদিন সে আলহামদুলিল্লাহ বলেছিল। একটানা পড়ে থাকতে গিয়ে প্রায় ঘুমিয়েই পড়েছিল সিথি। লোপার প্রবল ধাক্কায় চোখ খুলল সে। হয়েছে, ওঠ, আর নাটক করতে হবে না। লোপা বিরক্তির সুরে বলল, কই তোর হিরো কই? তোকে ঘুমাতে বলেছি না ওকে আটকাতে? সিথি বোকার মতো চারপাশে তাকালো, তারপর নিজের গলায় আলতো হাত রাখল। কণ্ঠনালীটা বেশ ব্যথা করছে। রাজের সবল হাতে প্রবল ধাক্কায় এক মুহূর্তের জন্য দমটা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল ওর। শেষ পর্যন্ত ওকে ভয় দেখানোর জন্য এই টেকনিকটা অ্যাপ্লাই করেছিল সিথি। রাজও অবশ্য ভালোই ভয় পেয়েছিল। দুবার ওকে ঝাঁকি মেরে জাগানোর চেষ্টাও করেছে,
কিন্তু সাঁতারে পারদর্শী সিথির জন্য দম বন্ধ করে পড়ে থাকার এই নাটক খুব একটা কঠিন ছিল না। এই কাজও আগেও করেছে সে, মৃতের মতো পড়ে থাকা, এটা ওর মতো ভালো কেউ পারে না। রাজও বুঝতে পারেনি, যার কারণে সে হতভম্ব হয়ে পড়েছিল। সিথি না দেখেও টের পাচ্ছিল রাজের অসহায়ত্ব। একেবারে বিহব্বল হয়ে বসেছিল বেচারা। হয়তো রাজের মনোযোগ পাওয়ার জন্য কোকিয়ে নড়ে চড়ে উঠত, কিন্তু ওই মুহূর্তে পৌশির গলার আওয়াজ পেয়ে আবারও সেটে পড়েছিল সিথি। যদিও এই অংশটুকু লোপা আর রাসেল সাহেবের বুদ্ধি ছিল না। রাসেল লোকটা নাকি গভীর রাতেই এখানে এসেছে, লোপাকে ডাকিয়ে কথা বলেছে। আর তখনই সিথি জানতে পেরেছে রাজ আর পৌশির এভাবে এখানে পালিয়ে আসার কারণ। শুনে আক্কেল গুরুম হয়ে গেছে তার। পৌশিকে অন্তত এতটা চালু মেয়ে মনে হয়নি, যে কিনা বরকে ফেলে বিয়ের দিন পালিয়েছে, সেও বান্দরবানের মতো এই দুর্গম অঞ্চলে, যেখানকার পথঘাটও সে চেনে না। মেয়েটা সম্ভবত পালানোর আগেই রাজকে এখানে ডেকে এনেছিল। হয়তো ইচ্ছে ছিল দুজনে একসাথে ভাগবে, কিন্তু দুজনের টাইমিং মিলে নাই। ভাবতে অবাক লাগে রাজ কি মনে করে সুদূর ঢাকা থেকে ছুটে এলো একটা মেয়ের আহ্বানে। তবে পৌশি যে ভালো ছলাকলা জানে তা ওর গতরাতের ঘটনা দেখেই মনে হয়েছে। ঠিক এমন কলাকৌশল দিয়েই সে রাজকে বশ করেছে, যার কারণে সিথির এতদিনের অ্যাফেয়ার্সকে তার ফিকে মনে হয়েছে। রাগে দুচোখ জ্বালা করে উঠেছিল সিথির। গতরাতে লোপা যখন কথাগুলো ওকে বলছিল, তখনই অদম্য রাগে ফেটে পড়ছিল সিথির মন। রাজকে সরাসরি ধরে জিজ্ঞেস করতে চেয়েছিল সে, ওর কলার ধরে জানতে চেয়েছিল কেন সে সিথির মন ভাঙল, আজ কোথায় গেল তার এত ভালো মানুষই। কিন্তু রাতে সুযোগ না পেয়ে সকালে এটাই জিজ্ঞেস করতে গিয়েছিল সে, কিন্তু রাজকে ওভাবে ধরার পর নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল সে। নইলে লোপার রাসেলের এত সব চালাকি ভরা নাটকে ওর তেমন আগ্রহ ছিল না। তবে লোপার শেষ কথাটা শুনেই রাজের উপর চড়াও হতে রাজি হয়েছে। লোপা বলছিল পৌশি ওর বিয়ের দিন কাউকে না বলে পালিয়েছে। আর দ্বিতীয় বিস্ময়কর কথা ছিল, রাজের মা রাজের বউ হিসেবে পৌশিকে নয়, সিথিকেই বেশি পছন্দ করে। এটা শোনার পরই সিথির মনে হয়েছিল সে পৌশিকে এভাবে জোচ্চুরি করে জিততে দেবে না, কারণ রাজকে ফেরত চাইবার অধিকার আছে তার। পৌশি অন্যের বাগদত্তা হয়ে রাজের সাথে কিভাবে সম্পর্ক জুড়তে পারে, ব্যাপারটা কিছুতেই সিথির মাথায় আসেনি। তবে মেয়েটা যে তার ছলাকলা ষোলকলা দেখিয়ে তার আর রাজের মাঝখানে ঢুকেছে, এটা আর কাউকে বলে দিতে হবে না। গলার অস্বস্তি ঢাকতে গলায় বারবার হাত বোলালো সিথি। এমন সময় রাসেলের কথায় ওর ভাবনার জাল ছিন্ন হলো। এই যে ম্যাডাম, কোথায় গেছে আপনার এক্স বয়ফ্রেন্ড? রাসেল তার সামনে হাঁটু গেড়ে ফিসফিসিয়ে জানতে চাইল। আমি কি করে বলবো, একটু আগে তো এখানেই ছিল, দুজনই, পৌশিও আছে ওর সাথে। সিথির গলা থেকে ফ্যাঁসফেঁসে সুর বেরুলো। ওমা, পৌশি এলো কখন? ও তো ফেন্সির সাথে ছিল। বিস্মিত লোপা পাশ থেকে জিজ্ঞেস করে উঠল। রাসেলও অবাক হয়ে তাকালো। পৌশি ছিল নাকি সাথে? রাসেলের প্রশ্নে সিথি মাথা নাড়লে রাসেল মুখ বিকৃত করে দুচোখ বুঝে আফসোস প্রকাশ করল। লোপা এবার পাশ থেকে বলল, এরই মাঝে যাবে আর কোথায়, আশেপাশেই আছে। আর রাজি বা কেমন, হুট করে পালাতে গেল কেন? কারণ ওর ধারণা হয়েছিল সে আমাকে মেরে ফেলেছে। আমিই দুষ্টুমি করে ওকে ভয় দেখিয়ে কাবু করতে চেয়েছিলাম, কিন্তু ওই পাজি মেয়েটা এসে পড়ায় সব গুবলেট হয়ে গেল। পৌশি তো আমার বুকে কান পেতে বোঝার চেষ্টা করছিল যে আমি সেন্সলেস হয়েছি না আসলেই মরে গেছি। তারপর সম্ভবত তোদের পায়ের আওয়াজ পেয়েই সে রাজের হাত ধরে বেরিয়ে গেছে। কি সাংঘাতিক মেয়ে! আসলে ওকে আন্ডার এস্টিমেট করাটা আমার উচিত হয়নি। রাগে সিথির কথা আটকে গেল। রাসেল চুপচাপ সিথির কথা শুনছিল। রাগ তার নিজেরও কম হচ্ছে না। এত কষ্টের সমস্ত প্ল্যানিং বরবাদ হয়ে গেল এই মেয়েটার অতি আহ্লাদ আর পৌশির অতি চালাকির কারণে। রাসেল লোপাকে বলেছিল যে করেই হোক রাত ছেলেটাকে আটকাতে, কারণ সিথি রাজের এক্স। এসব ক্ষেত্রে সুপ্ত দুর্বলতা কাজ করে মানুষের। অনেকটা ডিভোর্স হয়ে যাওয়া বউর সাথে দ্বিতীয়বার দেখা হলে যেমন পুরনো প্রেম উথলে পড়ে, অনেকটা সেরকমই। কিন্তু সিথি মেয়েটা ওই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করতে পারেনি। আর রাত ছেলেটাও বড় শক্ত চিজ, নইলে নিজের এক্স সেধে এসে এমন করলে কেউ গলায় মারতে পারে? রাসেল বিরক্ত হয়ে সিথির কাছাকাছি দেখল কয়েক সেকেন্ড। লোপাওর কাছে গিয়ে বিড়বিড় করে কিসব যেন বলছে, কিন্তু সেসবে আগ্রহ নেই রাসেলের। সে এখন পরবর্তী করণীয় সম্পর্কে ভাবছে। এই রাত ছেলেটাকে চিনতে ভুল হয়নি তার। এক নজরেই শেয়ানা ঘুঘু বলে মনে হয়েছিল। ওকে থানচি দেখা মাত্রই রাসেলের বোঝা হয়ে গিয়েছিল যে এটাই পৌশির সেই বিখ্যাত মামাতো ভাই কাম প্রেমিক, যার ব্যাপারে পৌশি বলেছিল আর নিজেকে তার বিবাহিত দাবি করেছিল। যদিও সে সব কথা মোটেও বিশ্বাস করেনি, কারণ পৌশির মধ্যে বিবাহিতর কোনো লক্ষণ নেই। তারপরেও মেয়েটা তার কাছ থেকে সরে থাকার জন্য এই চালাকিটাই করেছে। পৌশি মেয়েটাকে প্রথম যেদিন এয়ারপোর্টে দেখেছে সেদিনই বুঝেছে মেয়েটা খুব স্মার্ট। তার বডি ল্যাঙ্গুয়েজে সেটা স্পষ্ট ছিল। রাসেলকে সে প্রথম থেকেই পাত্তা না দেবার ভান ধরে এসেছে, তবে মায়ের সামনে সেটা প্রকাশ করেনি। এমনিতেও সে যতটা বোকা সেজে থাকে, আদতে সে ততটাই চালাক। কেবল মায়ের দাপটে মুখ বুজে থাকে। আর শাহেদা আন্টির দাপট যে কোনো পুরুষ মানুষের চেয়ে কম নয়, এটা বোঝার জন্য বিশাল বুদ্ধির দরকার হয় না। এটা কমন সেন্স। যে মহিলা এক সমত্ব মেয়ে নিয়ে ঢাকা ছেড়ে এই বন পাহাড়ে স্বামীর সম্পত্তির 16 আনা বুঝে নিতে আসতে পেরেছে, সে আর যাই হোক অসহায় না।
সম্ভবত সে আত্মীয় স্বজনকেও তেমনভাবে কেয়ার করে না, নইলে এই পর্যন্ত কাউকে তেমনভাবে যোগাযোগ করতে দেখেনি রাসেল। কেবল বিল্ডার্স নিয়ে কথা উঠলে দু একবার ভাইপোর নাম নিয়েছিল। রাজকে দেখা মাত্রই রাসেলের মনে হয়েছিল এটাই শাহেদা আন্টির ভাইপো, পৌশির মামাতো ভাই। পরে আন্দামান ভাইয়ের কথার ধরনে নিশ্চিত হয়েছিল। তাছাড়া সাইকা ভাবির মুখেই শুনেছে যে শাহেদা আন্টি একসময় ভাইয়ের বাড়ি থাকতেন, সম্পত্তির সুরাহ করতেই বান্দরবান এসেছেন। তার মানে হিসেব সহজ, দুয়ে দুয়ে 4 মিলে যাচ্ছে। শাহেদা আন্টি ভাইয়ের বাড়ি ত্যাগ করে মেয়ে নিয়ে জঙ্গলে এসেছেন সম্পত্তি নিতে, অথচ ভাই বা ভাইপো তার সাথে আসেননি বা সম্পত্তির বোঝাপড়াতেও তাদের নাম উচ্চারিত হয়নি। এর মানে হিসেব সহজ, শাহেদা আন্টি ভাইপোর সাথে পৌশির সম্পর্ক মেনে নিতে রাজি নন, আর সে কারণেই রাসেলের দেয়া প্রস্তাব লুফে নিতে দ্বিধা করেননি। কিন্তু পৌশির ঝোঁক তার মামাতো ভাইয়ের দিকে, আর এটা বোঝার জন্য বিরাট ডিটেকটিভ হবার দরকার নেই। পৌশির আচরণ আর শেষ দিকের বক্তব্যে ওর জীবনে রাজের ভূমিকা সে স্পষ্ট করেছে। কিন্তু রাসেলের খটকা অন্যখানে। শাহেদা আন্টি যেমন মানুষ, তিনি ভাইপোকে ঝেড়ে ফেলতে যদি ঢাকা টু বান্দরবন করতে পারেন, তাহলে রাসেল পৌশিকে বিয়ে না করলেও অন্য পাত্র হায়ার করে মেয়ের গতি করতে পিছপা হবেন না। তাহলে রাসেল কোন দুঃখে পৌশিকে মিস করতে যাবে? পাগল নাকি? পৌশিকে দেখার পরই তার নিজের ভেতরের প্রেমিক সত্তাটা মাথাচাড়া দিয়ে উঠেছে, যা আজ অবধি কোনো মেয়েকে দেখে হয়নি। বিশেষ করে থামি পড়া পৌশিকে দেখার পরই শপথ করেছে যে পৌশিকে সে হাসিল করবেই, ছলে আর কৌশলে যদি না হয় তবে বলে। কিন্তু পৌশি তার চাই। যত ভাবছে ততই পণ দৃঢ় হচ্ছে রাসেলের। তখনই স্থির করেছিল রাজ নামের ওই যন্ত্রণাটাকে যেভাবেই হোক দূর করবেই। আর সে কারণেই চটজলদি সিদ্ধান্তে রাজের সাথে আলীকদম যেতে রাজি হলেও পথিমধ্যেই সটকে পড়েছিল রাসেল। দ্রুত জগলুর শরণাপন্ন হয়েছিল, আর জগলুও তখনই তাকে সাহায্য করতে রাজি হয়েছে। কেবল স্থানীয় হিসেবেই না, সুপরিচিত গাইড আর ডানপিটেমোর কারণেও জগলু থানচিতে সুপরিচিত। ওর নেটওয়ার্কও খুব স্ট্রং। জগলুর কারণেই মাত্র আধা ঘন্টার মধ্যেই তারা আলীকদম আর 13 কিলোর খবর বের করে ফেলতে পেরেছে। ঘাটে ঘাটে পরিচিত লোক থাকায় পৌশির গতিবিধির উপর নজর রাখতেও বিশেষ বেগ পেতে হয়নি। যদিও মেরাইথং পৌঁছে কিছুক্ষণের জন্য পিছিয়ে পড়েছিল, কারণ সেখানে ফোনের নেটওয়ার্ক ছিল না, তবে ইদানিং একটা কোম্পানি নেটওয়ার্ক ব্যবস্থা সচল থাকায় জগলু সহ আর অন্যান্য গাইডরাও সচরাচর ওই সিমটাই ব্যবহার করে। রাসেল নিজেও ওই সিমই ব্যবহার করে, কেবল রাখাল লোকটার সিম ভিন্ন হওয়ায় ওকে পেতেই অসুবিধা হয়েছে রাসেলদের। 13 কিলোর পর আর ওকে ট্রেস করা সম্ভব হচ্ছিল না। তবে জগলু এটা জানে বলেই রাখালকে আগেই দুশরি বাজারে জসিমের দোকানে দেখা করতে বলেছে, কারণ সবাই জানে পর্যটকদের দল সাধারণত মুড়োপাড়া নয়তো মেম্বার পাড়াতেই রাতের আস্তানা গাড়ে, আর দুশরি বাজার থেকে বাজার সদাই করে রান্না করে খায়। তার উপর ভাগ্য আরেক দফা সহায়তা করেছে। লুসাই নামের আরেক পরিচিত গাইডকে ফোনে পেয়ে গিয়েছিল জগলু, আর তাতেই কেল্লা ফতে হয়ে গেছে। লুসাইয়ের মাধ্যমেই জানা গেছে সে নিজেই তার দলের সাথে রাজ নামের একজনকে ম্রোপাড়া পর্যন্ত পৌঁছে দিয়েছে, যে কিনা ঢাকা থেকে এসেছে, এবং সে কোনো দলের সাথে আসেনি। ওইটুকুনি মেসেজই যথেষ্ট ছিল রাসেলের জন্য। তবে রাসেলের ইঙ্গিত পেয়ে লুসাইকে বাকিটা বলতে রাজি হয়নি জগলু। এমনিতেও নাকি লুসাই একটু তেড়িয়া কিসিমের, বলে ওর সাথে জগলুর তেমন বনি বনা হয় না, তাই একটু কৌশলেই ওর কাছ থেকে কথা আদায় করতে হয়েছে। লুসাইয়ের কাছ থেকে তথ্য পাবার পরই রাসেলরা গতরাতেই সোজা মুড়োপাড়ায় পৌঁছে গিয়েছে, কিন্তু ততক্ষণে ওরা সবাই ঘুমিয়ে পড়েছিল। রাসেল যখন রাখালকে কিভাবে ডাকবে বলে ভেবে মরছে, তখনই রাসেলকে অবাক করে দিয়ে জগলু মুখে হাত পুরে এক পাহাড়ি পাখির ডাক নকল করে অদ্ভুত শীষ দিল। প্রায় 5-7 মিনিটের মাথায় রাখাল বেরিয়ে এসেছিল। রাসেলের বিস্ময়ে রেখে ওরা পরস্পর হাসাহাসি করে জানালো এটা জঙ্গলের ভাষা। মোবাইল তো আজকাল নতুন হয়েছে, তাও এই দিকে অ্যাভেলেবেল না, কিন্তু তাদের শৈশব, কৈশোর আর তারুণ্য কেটেছে এই শীষের নেটওয়ার্ক দিয়ে। এক এক শীষের এক এক অর্থ। জগলুর এই শীষ পর্যালোচনা মাঝপথেই থামিয়ে দিয়েছে রাসেল, বলেছে এটা আরেক দিন শুনব। এরপর রাখালকে প্রশ্ন করে রাজ সম্পর্কে জেনেছে। রাখাল তখন গড়গড়িয়ে সবই বলতে লেগেছিল। ওর মতে পৌশি মহা ধড়িবাজ একটা মেয়ে। সে পুরোটা পথে একটা ছেলের সাথে খাতির করে কাটিয়ে এখন রাজকে পেয়ে ওই ছেলেকে ল্যাং মেরে এই ছেলেকে ধরেছে। রাসেল ওই ছেলের কথা জানতে চাইলে রাখাল জানিয়েছে রাজ নামের একটা ছেলে নাকি সন্ধ্যের পরপরই তাদের দলে এসে ভিড়েছে। তবে বোরখা পরা মেয়েটা যে তার পূর্ব পরিচিত আর তার সাথে যে রাজের চরম ভাব রয়েছে তা বুঝতে দলের কারুর অসুবিধা হচ্ছে না। দুজনের হাবভাব একেবারে প্রাণের দোস্তের মতো।
রাখালের 2-4টে উদাহরণ শুনেই রাসেল দুজনের ঘনিষ্ঠতার মাত্রা আঁচ করতে পারছিল। দুজন নাকি অধিকাংশ সময়ই পূব পাড়ের খাল পাড়ে কাটাচ্ছে। জায়গাটা নির্জন বলে দম্পতিদের বিশেষ পছন্দ জায়গাটা। রাজ আর পৌশীকে সেখানেই দেখা গেছে কয়েকবার। সর্বশেষ তথ্য হচ্ছে বর্তমানে সে রাজের তাঁবুতে অবস্থান করছে। সব শুনে রাসেলের মেজাজ আরও চড়ে গিয়েছিল। পৌশী মেয়েটা আসলেই শ্যানা খুগু। বন জঙ্গলে এসে ভান ভনিতা বিসর্জন দিয়ে লীলা খালায় মেতে উঠেছে। নইলে রাজ নামের ছেলেটা যখন ওকে কোলে করে তাঁবু পর্যন্ত নিয়ে গেল, সে বাধা দিল না কেন? তার মানে ভালোই ভাব আছে দুটিতে। তবে তার চেয়ে বেশি চমকেছে এটা জেনে যে রাজ আর পৌশীর পিছু সে একাই লাগেনি, আরও কেউ লেগেছে। কারণ রাখাল দুটো মেয়েকে লুকিয়ে তাঁবুর দিকে নজর রাখতে দেখেছে। তাদের একটা মেয়ে ফিসফিসিয়ে সাথের মেয়েকে কি যেন বলছিল, যার পুরোটা রাখাল শুনতে পায়নি, কেবল এতটুকুই কানে গেছে। একটা মেয়ে আরেকটা মেয়েকে বলছিল, দেখ কিছু শিখ, তুই এখনো ছুকছুক করতে থাক। আর এই মেয়ে বাজিমাত করে ফেলল। তখন অপর মেয়েটি কি জবাবে বলেছিল তা আর রাখালের শোনা হয়নি। তবে রাখালের জোর অনুমান, লুকিয়ে উঁকি মারা মেয়ে দুটোর একটার সাথে রাজের কোনো চক্কর আছে। তারা এই কারণেই রাসেলের সাঙ্গাই ফুসির উপর নাখুশ। বিশেষ করে লোপা নামের মেয়েটা নাকি বেশ তেতে আছে। এটা শোনার পরই রাসেল সিদ্ধান্ত নিয়েছিল সুযোগটা কাজে লাগাবে। যদি ঠিক মতো কাজে লাগাতে পারে তাহলে রাজ আর পৌশী দুজনকেই সাইজ করা সহজ হবে এতে। ফলে রাসেল রাতেই রাখাল মারফত লোপা নামের মেয়েটাকে ডেকে তার সাথে কথা বলে। ওকে জানায় সে পৌশীর হবু স্বামী। তাদের বিয়ের সবকিছু ঠিকঠাক, অথচ পৌশী কাউকে না বলে বিয়ের দিন সকালেই পালিয়ে এসেছে। ওকে ঠিকমতো ফিরিয়ে নিয়ে যেতে না পারলে পৌশীর মায়ের আত্মহত্যা ছাড়া কোনো উপায় থাকবে না। কারণ থানচিতে সবাই তাকে ছিছি করবে। কারণ পৌশীর মা ঢাকায় ভাইয়ের বাড়ি থেকে রাগ করে চলে এসেছে বলে সেখানেও সে ফিরে যেতে পারবে না। কথাগুলো বলার সময় লোপার হাঁ হয়ে যাওয়া মুখ দেখেই রাসেল বুঝেছিল কাজ হবে। লোপাও যখন দেখেছে সব তথ্য একেবারে ভাজে ভাজে মিলে গেছে, তখন লোপা রাসেলকে নতুন যে তথ্য জানিয়েছিল তা রাসেলের জন্য চমকপ্রদ ছিল। লোপার বক্তব্য মতে পৌশীকে তারা আগে থেকে চেনে বলেই নিজেদের সাথে নিয়ে এসেছে, কিন্তু তখনও জানত না যে পৌশী পালিয়ে এসেছে। তাছাড়া পৌশী নাকি রাজের পুরনো প্রেমিকাকে হটিয়ে নিজে সেই জায়গা দখল করেছে। অথচ পৌশীর মামা মামি তাদের একমাত্র ছেলের সাথে কোনো অবস্থাতেই পৌশীকে বিয়ে দিতে রাজি নন। তাদের পছন্দ রাজের পুরনো বান্ধবী সিথি, যে লোপার আপন চাচাতো বোন। কাহিনী শুনে তখন রাসেলেরই আক্কেল গুরুম হবার যোগ হয়েছিল। পৌশী যে এমন ওস্তাদ মেয়ে সেটা আজই প্রথম জানল রাসেল। ওকে দেখলে মনেই হয়নি ওর। হয়তো রাসেল নিজেও লোপার সব কথা বিশ্বাস করত না যদি না তার কোলে চড়ে তাঁবুতে ঢোকার গল্প শুনত। তার মানে ঘটনা পরিষ্কার, পৌশী এই প্ল্যান করেই রাজের সাথে ভেগেছে। হয়তো ওরা দুজনে ফিরে গিয়ে বিয়ে করবে, কারণ এখন তো ঘটনা পরিষ্কার দুই পরিবার ওদের সম্পর্ক মেনে নেবে না। যদি মেনেই নিত তাহলে পৌশীর মামা বাড়ি ছেড়ে আসার দরকারও পড়তো না, আর থানচি থেকে ভেগে যাবারও দরকার পড়তো না। তার মানে সে অত্যন্ত চালু মেয়ে। কত চালাকির সাথে সে রাজকে পর্যন্ত খুঁজে নিয়েছে। এখানে এসে আবার দুজন মালঞ্চ মানাচ্ছে। আর থানচিতে এই মেয়ে রাসেলের সামনে একেবারে অধরা সেজে বসে থাকত। তার মানে এই মেয়ে যদি কোনোভাবে টের পায় রাসেল ওর খোঁজ পেয়ে গেছে, তাহলে নির্ঘাত সকাল হলেই ভাগবে। ঠিক তখনই একটা পরিকল্পনা করেছে রাসেল। পরিকল্পনাটার কথা লোপাকে জানালে সে খুশি হয়েই মেনে নিয়েছিল তাকে সাহায্য করতে। আর মানবেই না কেন? পৌশীর মতো মেয়ের এমন পলায়ন মনোবৃত্তি ভবিষ্যতেও ভালো ফল বয়ে আনবে না, এটা সে জানোর। উল্টো তার কাজিন সিথির অধিকার পুরোপুরি নিজের করে নেবে সে, যাকে রাজের মা পছন্দ করে বউ করে নিতে চেয়েছিলেন। শুধুমাত্র এই পৌশী মেয়েটা মাঝখানে এসে পড়ায় রাজের সাথে ওর দীর্ঘদিনের অ্যাফেয়ার ভেঙে গেছে। তবে রাসেলের প্রস্তাব মেনে নেওয়ার আগে লোপা মেয়েটা সিদ্ধান্ত নিতে আধ ঘন্টা সময় নিয়েছিল, হয়তো কাজিনের সাথে কথা বলতে। তারপর ঠিক 20 মিনিটের মাথায় লোপা মেয়েটা এসে জানিয়েছিল যে তারা রাজি। তারপরেই রাসেল তার পরিকল্পনা বর্ণনা করেছে লোপার কাছে। রাসেলের পরিকল্পনার প্রথম অংশ হিসেবে লোপা সিথিকে পাঠিয়েছিল রাজের কাছে, তাকে নিজেদের দীর্ঘদিনের প্রেমের কথা স্মরণ করিয়ে রাজকে আবেগাক্রান্ত করে নিজের দিকে ফেরাতে। তবে সিথিকে বারবার এও বুঝিয়ে বলেছে যে এবার রাজ একবার ফসকে গেলে ওকে সারা জীবন পস্তাতে হবে। সিথি লোপার কথায় রাজি হয়েছিল এবং প্ল্যান মাফিকই সব এগোচ্ছিল। কথা ছিল সকালে সিথি রাজের সাথে ইচ্ছেকৃত একটা কলিশন বাঁধিয়ে ওকে পরিস্থিতির ফাঁদে ফেলে দেবে, আর সেই সুযোগে রাসেল পৌশীকে হ্যান্ডেল করবে। সেই ব্যবস্থাও পাকা করেই এসেছে রাসেল। কিন্তু সব কিছু ঠিক মতো এগোনোর পরও ঝামেলা একটা বেঁধেই গেল ওই সিথি মেয়েটার কারণে। রাজ ছেলেটা সিথির হুড়োহুড়ি থেকে বাঁচতে গিয়ে জোরে হাত ছোড়ে, আর তাতেই সিথির একেবারে দফা রফা। রাসেল যখন লোপা আর রাখালকে সাথে নিয়ে হুড়মুড় করে কুটিরটায় ঢুকেছে, তখনও সিথি মাটিতে অচেতন হয়ে পড়েছিল, আর রাজ হাওয়া। সিথির ওভাবে পড়ে থাকা সাথে রাজের অমন করে সটকে পড়া দেখে রাসেলের মাথায় চট করে যে নতুন চিন্তাটা এসেছে, সেই চিন্তা থেকেই নতুন দৃশ্যপটের অবতারণা। লোপার কানে কানে কিছু একটা বলেই সে হইচই বাঁধিয়ে ফেলেছিল। আরে লাশ কার? কে খুন করে পালিয়েছে? রাসেলের ইঙ্গিত বুঝতে পেরেই রাখাল বাজখাই কণ্ঠে বলে উঠল, এটা কার কাজ? খোঁজ করেন।
যেই এমনটা করেছে সে বেশি দূর যেতে পারেনি। আমি নিশ্চিত এটা ওই ছোকরার কাজ। বোরকা পরা মেয়েটাকে যার সাথে সব সময় থাকতে দেখা যায়, খুঁজে বের করেন ওকে। তার আগে লাশটার একটা ব্যবস্থা করা দরকার। এই ধরো সবাই। সিথির বোকার মতো তাকিয়ে থাকা দেখে লোপাকে ইঙ্গিত করল রাসেল। লোপা দ্রুত সিথিকে নিয়ে সরে গেলে রাসেল রাখালের কানে কানে কিছু বলল। তারপরই পেছনের বারান্দা মতো জায়গাটার দিকে গেল। লুকোনোর জন্য জায়গাটা আদর্শ। রাসেল খোঁজটা এখান থেকেই শুরু করতে চায়। রাজকে তার এমনিতেও বিশেষ দরকার নেই, শুধু একটু ভড়কে দেওয়া। তার তো দরকার ওই পদ্মাবতীকে। রাসেলের ইঙ্গিত পেয়ে রাখাল দ্রুত পেছনে জারুলতলায় চলে এলো। কুটির থেকে এ পথে কেউ বেরিয়ে এলে সে তার নজর এড়াতে পারবে না, চোখে পড়বেই। রাসেল ইতোমধ্যে বারান্দার দিকটা ঘুরে এসেছে, কেউ নেই। তবে রাসেল নিশ্চিত ওখানে কেউ দাঁড়িয়েছিল, ওদের কথোপকথন শুনছিল। এমন সময় কারো পায়ের শব্দ পেয়ে ফিরে তাকালো রাসেল। পুরা পাড়া দেখছি রাসেল ভাই, কেউ নাই, নিশ্চিত থাকেন, ছেঁড়াছেড়ি ভাগছে। তুমি নিশ্চিত? রাসেল হতাশ চোখে তাকালো। 100 ভাগ। আপনার বিশ্বাস না হয় খুঁজে দেখেন। তবে আমি আর সময় দিতে পারুন না রাসেল ভাই, আমাকে এখন তাদের সাথে যাইতে হবে রাসেল ভাই। যাবে তো বুঝলাম, তুফান আসতেছে, এই আবহাওয়ায় যাবা কই তুমি? দলবল নিয়ে তোমার আজ রাতও এখানেই থাকতে হতে পারে। সেটা তাদের সাথে আলাপ করে দেখি তারা যা বলে। 1 মিনিট, আমি মেম্বার পাড়াটা দেখে আসি। বলে রাসেল কুটির থেকে বেরিয়ে মেম্বার পাড়ার দিকে গেল। সেখানে না পেলে তার এখন জগলুর সাথেই পরামর্শ করে পরবর্তী করণীয় ঠিক করতে হবে। নিজের ওপর বেশ রাগ হচ্ছে তার। ধুর, ওই মেয়ের ওপর আস্থা রাখাটাই ছিল সবচেয়ে বড় বোকামি। নাটক দেখাতে গিয়ে নিজেই প্রেমে পড়ে গেছে যত সব। ভুলটা আসলে তারই। এসব ঝামেলায় না গিয়ে সরাসরি পৌষির সাথে দেখা করে ওর মায়ের কথাটা ওকে বলা উচিত ছিল। সায়েদা আন্টির কান্না জড়িত কণ্ঠের রেকর্ডিং করা আছে তার মোবাইলে। পৌষি শুনলে অবশ্যই ওর ব্যাপারে মত বদলাতো। সায়েদা আন্টির কান্না শুনে সে নিজেই তো টাস্কি খেয়ে গিয়েছিল। কেমন হাউমাউ করে কাঁদছিল মহিলা, মা বুঝি একেই বলে? রাসেল যখন থানচি থেকে বেরোচ্ছে তখনই সায়েদা আন্টি ফোন করে হাউমাউ করে কেঁদে তাকে বলছিলেন পৌষির রাগ করে বান্দরবান চলে যাওয়ার কথা। খুঁজে নিয়ে আসতে বলছিলেন তার বুকের ধনকে। তবে তার কান্না পুরোটা শোনান যাবে না, কারণ কান্নার ভেতরেই তার বক্তব্য ছিল, আমার মেয়ে আমাকে ভুল বুঝেছে, ওকে পেলে আমাকে একটু ওর সাথে ফোনে কথা বলিয়ে দিও বাবা রাসেল, আমি সরাসরি কথা বলবো ওর সাথে। ওকে কে কি বুঝিয়েছে কে জানে, আমি তো ওর মতের বিরুদ্ধে কিছু করতাম না। এটুকু শোনার পর আর অপেক্ষা করেনি রাসেল, ফোন কেটে দিয়েছিল। মহুয়ার রসের পরিকল্পনাটা ঠিক তখনই মাথায় এসেছে। অবস্থা দৃষ্টে বোঝা যাচ্ছে যে পাশার ছক বদলে গেছে। সায়েদা আন্টির মন ঘুরে গেছে। পৌষিকে দিয়েই এবার বিয়ের আয়োজনটা করতে হবে, কারণ সায়েদা আন্টি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে পল্টি খেয়েছেন মেয়ের অন্তর্ধানে। আর তার মানে হলো রাসেলের আশার প্রদীপ নিভে গেছে। এবার পৌষি একমাত্র ভরসা। বাবুইটাকে কোনো রকমে একবার মহুয়ার বাস গেলাতে পারলে হয়, তাহলে আর সায়েদা আন্টিকে ওকে বোঝাতে হবে না। পৌষি সায়েদা আন্টিকে বোঝাবে। এখন পথের কাটা বলতে ওই একটাই, কাবাবের হাড্ডির রাজ। কাবাব খাওয়ার আগেই গলায় বিধে বসে আছে ব্যাটা। ওটাকে হটাতে না পারলে রাসেলের পণ্ডশ্রম হবে। রাজ থাকলে পৌষিকে জোর করে মহুয়া গিলিয়েও বিশেষ লাভ হবে না যদি ওর আশেপাশে রাজ থাকে। শেষ পর্যন্ত দেখা যাবে ওই মহুয়ার নেশায় আসর জমাচ্ছে ওই রাজ, আর রাসেল এটা হতে দেবেন না। পুরো মেম্বার পাড়া চষে ফেলার পর রাসেল নিশ্চিত হলো পৌষি সেখানেও নেই। এই বৈরী আবহাওয়ার মধ্যেই ওরা একাকী বেরিয়ে পড়েছে। এবার চিন্তার রেখা দেখা দিল ওর কপালে। এই অঞ্চলে একাকী বেরিয়ে পড়া মানেই মরণ। নিশ্চিত দুর্দশার চূড়ান্ত হবে ওদের সাথে। রাজকে নিয়ে চিন্তা নেই, বরং সে মরলেই রাসেল খুশি। ওর যত চিন্তা পৌষিকে নিয়ে। মেয়েটা কি পারবে এত ধকল সহ্য করতে? তার ওপর ওর সাথে কোনো লাগেজ নেই, খাবার পানি নেই। রাজের একলার রসবই দুজনে কতক্ষণ টিকবে? বান্দরবানে আসা পর্যটকদের অধিকাংশই বিশুদ্ধ পানির অভাবে মরতে বসে। এখানকার পানি আর জল আবহাওয়া অনেক সময় পর্যটকদের কারো কারো সহ্যের অতীত হয়ে যায়। শারীরিকভাবে যথেষ্ট ফিট না হলে এই দুর্গম অঞ্চলে না আসাই ভালো। রাসেলের চিন্তাই হচ্ছে এবার পৌষিকে নিয়ে। এমন সময় শোরগোল সরা গেল কুটিরের দিক থেকে। তারপরেই দেখা গেল একটা মেয়েকে রেগে মেগে বেরিয়ে যেতে। ঘটনা বোঝার জন্য সেদিকে এগোতেই দেখল মেয়েটা সিথি। রাখালকেও দেখা যাচ্ছে অদূরেই ওদের সাথে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে ওদের বচসা শোনার পর রাসেল বুঝতে পারল ব্যাপারটা। গ্রুপের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। রাজ ছেলেটার এক্স গার্লফ্রেন্ড অর্থাৎ সিথি ঢাকায় ফিরে যাবার কথা বলায় বাকিরা ক্ষেপে উঠেছে, বিশেষ করে ফেন্সি নামের মেয়েটা। রাসেল অদূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের ঝগড়া দেখছে। ফেন্সি নামের মেয়েটা তারস্বরে চেঁচাচ্ছে, তোর কোনো অধিকার নাই সবার ডিসিশন একা নেবার। আমি সবার ডিসিশন নিচ্ছি না, আমি আমার একার সিদ্ধান্তেই ফিরে যেতে চাচ্ছি, সিথি বলল। কিন্তু কেন? কথা ছিল আমরা 3টে ঝর্ণা দেখে পালকিয়ং হয়ে তারপর ব্যাক করব। তুই হঠাৎ মাঝপথেই কেন ব্যাক করতে চাইছিস? এটা মাঝপথ না ফেন্সি, আমরা যথেষ্ট ভেতরে চলে এসেছি, আর ঝর্ণা দেখারও বাকি নেই। অলরেডি 2টো দেখা হয়ে গেছে। তার মানে তুই দলের ডিসিশন মেকার, আমরা কিছুই না। একবারও তো বলিনি যে তোরা কিছুই না, কিন্তু আমি আর এক কদমও আগে যাব না। দ্য ডিসিশন ইজ ফাইনাল। সিথি মুখ শক্ত করল। বাকিরা গুনগুন শুরু করে দিল। হঠাৎ ফেন্সি নামের মেয়েটা বেশ রেগে অগ্নিশর্মা হয়ে চেঁচে উঠে বলল, সে তুই বললেই হলো, এসব তোর ওই রাজমিয়ার কারসাজি। ওনারে দেখে তোর দিলে বাগবাকুম হইছে,
আসল কথা কস না কেন? হিংসায় জ্বলতেছিস তুই, আর এজন্যই তুই ব্যাক করতে চাচ্ছিস। কিছু বুঝি না মনে করেছিস? ওনারে ওনার ইয়ের সাথে তাম্বুর নিচে দেখা তো ডিলে আগুন জ্বলতাছে। যত সব মেলি সেন্টিমেন্ট মাই ফুট। সিথিও এবার রেগে ওর দিকে তাকালো, দাঁতে দাঁত চেপে বলল, হ্যাঁ মেইলি সেন্টিমেন্ট। তোর শার্ট প্যান্টের নিচে তোর শরীরটা যতটা মেইলি, আমার বুকের ভেতরের মনটা ততটাই মেইলি। তোর মেইলি কর্মকাণ্ডে এখন পর্যন্ত আমি মুখ খুলি নাই ফেন্সি, আমাকে মুখ খুলতে বাধ্য করিস না। ছেলে সাজার ভণ্ডামি ছাড় এবার। কথাগুলো বলে জ্বলন্ত চোখে একবার রাখালকে দেখে মুখ ফিরিয়ে নিল সিথি। তারপর হনহনিয়ে হাঁটা ধরলে লোপা দৌড়ে তার পিছু নিল। সিথি দাঁড়া, আমি যাব তোর সাথে। এক পর্যায়ে রাসেল নিজেই উদ্যোগী হয়ে সিথিকে থামালো। এই যে ম্যাডাম শোনেন 1 মিনিট। রাসেলের ডাকে সিথি আর লোপা দুজনেই ফিরে তাকালো। বেলা কত তা আকাশ দেখে ঠাহর করার উপায় নেই। আকাশের এক কোণ কিছুটা কালো হয়ে এসেছে, তার প্রভাবে বাকি আকাশও মুখ গোমরা করে রেখেছে। রাত হতে এখনো অনেক দেরি, অথচ দিন নেই। সমস্ত পৃথিবী যেন অন্ধকার হয়ে আসছে। 1 গ্লাস স্বচ্ছ পানিতে 1 চামচ কফি গুলে দিলে পানিটা যেমন ঘোলাটে দেখাবে, চারপাশটাকে এখন তেমন দেখাচ্ছে। আলোতে অন্ধকার গুলে দিয়েছে কেউ। চারপাশে গাছের ঘনত্ব বেশি বলেই কিনা কে জানে, প্রতিটা গাছের নিচে থোকা থোকা অন্ধকার জমে উঠেছে। কে বলবে মাত্র কয়েক ঘন্টা আগেই সূর্য উঠেছে? সেই হিসেবে তো এখন প্রায় মধ্য দুপুর। ফেন্সি মেয়েটার সাথে যখন ঝর্ণার ধারে গিয়েছিল তখনও তো বেশ আলো ছিল, এখন আবার কি হলো? ঝড় আসবে না তো? মুখ তুলে আকাশটাকে আরেকবার ভালোভাবে দেখল পৌষি। দ্বিতীয়বারের মতো জানতে চাইল, তুমি কি নিশ্চিত যে তুমি মেরাইথংয়ের দিকেই যাচ্ছ? পৌষির একটু ভয় ভয় করছে, অথচ রাজ নির্বিকার। চারপাশের গুমোট প্রকৃতি কিছু একটা বলতে চাচ্ছে, ওদের কোথাও আশ্রয় নেওয়া উচিত। পৌষির কথাই চিন্তা জগতে ধাক্কা পড়ল রাজের। অনমনেই জবাব দিল, আমি নিশ্চিত বলতে পারছি না পৌষ, সম্পূর্ণ অনুমানের ভিত্তিতে এগোনোর চেষ্টা করছি। গতকালকে স্মৃতিটাকে পুঁজি করেই হাঁটছি, কিন্তু আমার কাছে প্রতিটা গাছ একই রকম মনে হচ্ছে। মোড়গুলো মনে হচ্ছে দ্বিতীয়টা প্রথমটার মতো। মাথা কাজ করছে না। ইস, কোনোভাবে যদি তোমার পরিচিত ওই গাইডটাকে পেয়ে যেতাম কতই না ভালো হতো। লুসাই, ওর তো মেরাইথংয়ের নিচে দাঁড়ানোর কথা আরও 1 ঘন্টা আগে। এতক্ষণ আর কি আছে? সে এখানে একটা গ্রুপ নিয়ে এসেছে, ওর পক্ষে তো আর অনন্তকাল অপেক্ষা করা সম্ভব না। রাজ কথা বলছিল আর চারিদিকে তাকাচ্ছিল। আকাশের অবস্থা মোটেও সুবিধের নয়। এভাবে এগোনো বোধহয় উচিত হচ্ছে না। কথাটা মনে আসতেই রাজ থেমে চারপাশে তাকালো। আশেপাশে কোনো বাড়িঘরও দেখা যাচ্ছে না, লোকালয়ের নামও নিশানা নেই। পৌষির দিকে তাকাতেই দেখল ও সামান্য হাঁপাচ্ছে। রাজ দোটাগায় পড়ল। সে চাইছিল একটু পা চালিয়ে অন্তত মেরাইথং পর্যন্ত যেতে। সে পর্যন্ত পৌঁছে লুসাইকে না পেলেও অন্তত একটা লাভ হতো, রাসেলদের থেকে দূরত্ব বাড়ত। রাসেলের কণ্ঠস্বর প্রথমে চিনতে না পারলেও পৌষির মুখ থেকে অস্ফুট স্বরে রাসেল নামের চিৎকার শুনে বুঝে নিয়েছিল ওটা রাসেলের ভয়েস। তার একটু পরেই রাখালের অভিযোগ মেশান চিৎকার, এটা নিশ্চয়ই ওই ছেলেটার কাজ। আর তার একটু পরেই লোপা মেয়েটার চাপা স্বরের কিছু কথার সাথে সিঁথির কাশির শব্দ, যা চিনতে রাজের এতটুকু ভুল হয়নি। যদিও ওদের সম্পূর্ণ কথোপকথনের পুরোটা শোনা সম্ভব হয়নি, কারণ ওরা কথা বলছিল ফিসফিসিয়ে। আর এদিকে পৌষিও বারবার টানা হ্যাচড়া শুরু করেছিল ওখান থেকে বেরোনোর জন্যে। তার মতে রাসেল লোক সুবিধের না, সে যে কোনো বেপরোয়া আচরণ করতে পারে। পৌষির কথাটা রাজ বিশ্বাস করেছে, কারণ যে লোক একটা মেয়ের জন্য এত ঝামেলা করে থানচি থেকে ধাওয়া করে টোয়াইন খাল টপকে ম্রো পাড়ার মতো অজপাড়া গাঁ পর্যন্ত পৌঁছতে পারে, সিথিকে নিয়ে নাটক রচনা করতে পারে, সে যে আরও কী করতে পারে তা বুদ্ধির অগম্য নয়। বরং এখন ঝুঁকি বেড়ে গিয়ে প্রাণহানির আশঙ্কা দেখা দিয়েছে রাজের মনে। কেননা রাসেল এতক্ষণ যা করেছে তা সবার সামনে করেছে, আর এখন সে যা করবে তা একাকী করবে। রাখাল লোকটা সিথিদের সাথে চুক্তিবদ্ধ, কাজেই সে বাদ। রাসেল জগলুকে নিয়ে এখানে এসেছে, তার মানে ধরে নেওয়া যায় জগলু তার সাথে শেষ পর্যন্ত থাকবে। আর যে কোনো অজুহাতে রাজকে সে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলেও কিছু করার থাকবে না। পৌষিকে হ্যান্ডেল করা তখন তার জন্য ব্যাপার হবে না। সত্যি বলতে রাসেলকে প্রথম দেখে খুবই সাধারণ গোবেচারা ধরনের মনে হয়েছিল ওর, কিন্তু লোকটা তার কূটকৌশল প্রমাণ করে ছেড়েছে। নইলে সে এত অল্প সময়ের মধ্যে সিথিকে হাত করতে পারত না। রাখালকে হাত করার কারণ না হয় বোঝা গেল, কিন্তু সিথি। তবে এটাও সত্যি, কারো মনের ইচ্ছা সামিল না হলে কারো বুঝ কেউ গ্রহণ করে না। সিথির নিজের মনের আকাঙ্ক্ষা এতে জড়িত না থাকলে কেবল রাসেলের কথায় পটবার মেয়ে সে নয়। রাজ সিথিকে ভালোভাবেই চেনে, সে বায়েস্ট হবার মেয়ে না। রাজের কপালে আনমনেই দুটো ভাঁজ বেড়ে গেল। তার মানে কি সে ধরে নেবে সিথি রাজকে ফেরত চায়? চিন্তাটা রাজের অস্বস্তি বাড়িয়ে দিল। সিথির ওটা যে নাটক ছিল এটা বুঝতে খুব বেশি বেগ পেতে হয়নি রাজকে। সিথির মরার মতো ওভাবে পড়ে থাকার এই ঢং আজ নতুন না। এর আগেও একবার শালবনে এক পিকনিকে গিয়ে ধুলোয় যখন বাসের ভেতরে সবাই কাশতে শুরু করেছে, তখন সে রীতিমতো সেন্সলেস হয়ে ওর গায়ের উপর ঢুলে পড়েছিল। সেও আরেক কাহিনী। ভেবে লম্বা নিঃশ্বাস ফেলে খাড়া পাহাড়ের দিকে তাকালো রাজ।
ভাবতে চেষ্টা করল এটাই কি সেই মেরাইথং পাহাড় কিনা। আশেপাশেও প্রচুর পাহাড়, কোনটা যে মেরাইথং তা আন্দাজ করা মুশকিল। আচমকা পেছন থেকে কেউ জড়িয়ে ধরে হাউ করে ভয় দেখালে রাজ ঘাড় ফেরালো। পৌষি হাসছে, ওর হাসি বলে দিচ্ছে সে আগের তুলনায় অনেকটা নির্ভর হয়েছে। ম্রোপাড়া থেকে বেরোনোর সময় ওর চেহারাটা দেখার মতো হয়েছিল। রাজ পেছনে হাত বাড়িয়ে ওকে টেনে সামনে এনে বলল, ভয় দেখালে কেন? আমি অনেক ভয় পেয়েছি, এত ভয় যে এখন আমার। রাজের কথা শেষ হবার আগেই পৌষির নতুন রূপ ধরা পড়ল রাজের চোখে। যে মেয়ের মন পাওয়ার জন্যে তাকে রান্নাঘরের দরজা আটকালে নিজের গায়ে আগুন ধরিয়ে দেয় মানসম্মানের ভয়ে, সেই পৌষি আজ নিজেকে সমর্পিত করেছে তার কাছে। অবচেতন মন যেন অনেকক্ষণ থেকেই অপেক্ষা করছিল এমন একটি মুহূর্তের। রাজ তার নিজেকে জানতে শুরু করেছে সেই মধুচন্দ্রিমার রজনী থেকেই। প্রতি মুহূর্তে একটু একটু করে নতুন করে আবিষ্কারের নেশায় পেয়ে বসেছে ওকে। তবে নেশাটা ওর একার না, সম্ভবত পৌষিরও, নইলে হুট করে এভাবে ধরা দিত না। নিঃশ্বাসের কথোপকথন শেষে রাজ কাঁপা স্বরে বলল, ঝড়ের পূর্বাভাস দিচ্ছে পৌষ, তাঁবুটা খাটাই প্লিজ। একদম না, চোখ পাকিয়ে মৃদু শাসনের সুরে বলে রাজকে সামান্য ধাক্কা দিলেও রাজ টলল না। ভ্রমরের গুঞ্জনে কানে কানে বলতে চাইল ভালোবাসার গান, কিন্তু পৌষি ততক্ষণে সতর্ক অবস্থানে সরে গিয়েছে। আঙুল দিয়ে পাহাড়ের চূড়া দেখিয়ে বলল, তুমি ঠিকই বলেছ, ঝড় আসার আগেই আমাদের একটা নিরাপদ জায়গা দরকার হবে। রাজ শিয়ন দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে হাঁটা ধরলে পৌষি দৌড়ে ওর পিছু নিল। পাহাড়ে উঠবে না? না, আপাতত উপত্যকাতেই একটা আশ্রয় খুঁজে নেব। এরকম সময় পাহাড়ে ওঠাটা ঝুঁকিপূর্ণ হবে। আকাশের অবস্থা দেখেছ? পৌষিও চিন্তিত মুখে ওপরের দিকে তাকালো, আর আচমকাই যেন সমস্ত প্রকৃতিতে তোলপাড় শুরু হয়ে গেল। একটু আগেও মৃদুমন্দ হাওয়া ছিল, হঠাৎই যেন কারো ইশারায় তারা পাগল হয়ে উঠেছে। এক একটা গাছ আরেকটার ওপর আছড়ে পড়তে শুরু করেছে। বিকট শোঁ শোঁ শব্দে কানে তালা লাগার জোগাড়। প্রকৃতির এমন প্রলয়ঙ্করী রূপ মাত্র কয়েকদিন আগেই থানচিতে দেখেছে রাজ, কিন্তু সেটা ছিল বাসের ভেতরে বসে। এখন তো খোলা জায়গায়, পাহাড়ের উপত্যকায় আছে ওরা। সে কারণেই হয়তো বাতাসের ঝাপটা খোলা জায়গার চেয়ে কম, তাতেই উল্টে যাবার দশা। রাজ চিৎকার দিয়ে বলল, ওইদিকে চল। বলে পৌষির হাত ধরে পাহাড়ের একটা খাঁজে ঢুকে দেয়ালের সাথে সিঁটে দাঁড়ালো রাজ। বাতাসের প্রচণ্ড দাপটে পৌষির জিলবাব উড়ে মাথা দিয়ে বেরিয়ে যাওয়ার দশা। রাজ দ্রুত ওকে টেনে নিজের বুকের সাথে নিবিড় করে জড়িয়ে ধরে রাখল। ইতোমধ্যেই কাক ভেজা হয়ে গেছে দুজনেই। পৌষি তার ভেজা মুখটা গুজে রেখেছে রাজের কাঁধে। রাজ টের পেল ভয়ে বাঁশপাতার মতো কাঁপছে মেয়েটা। প্রায় ৩৫ মিনিটের তাণ্ডব শেষে কালবৈশাখী তার গর্জন কমিয়ে আনল। বাতাসের দাপট এখন আগের চেয়ে অনেক কম। এরই মধ্যে একটা ছোট গুহা চোখে পড়ায় তাতেই আশ্রয় নিয়েছে রাজ। যদিও গুহাটার গভীরতা কম, ভেতর দিকে জায়গা খুব বেশি নেই। ঠাই নেবার জন্য আদর্শ না হলেও চলে বল, নাই মামা বলেই কানা মামা। এটা যে একটা গুহা প্রথমে তা বোঝা যায়নি। ঝড় যখন ওদের তুলোধনো করার জন্য একের পর ঝাপটা মারছিল আর ডাল ভেঙে ভেঙে পড়ছিল, তখনই পৌষিকে নিয়ে সরতে সরতে এই গুহার মুখে এসে ঠেকেছিল রাজ আর পৌষি। গুহার ঠিক মুখেই ঝোপটা। বৃষ্টির দাপট থেকে বাঁচতে সরে দাঁড়াতে গিয়েই টের পেল ওরা ভেতর দিকে সরে যেতে পারছে। আর তখনই রাজ আবিষ্কার করল এটি আসলে একটা ছোট্ট গুহা। কৌতূহলী হয়ে ঝোপ সরাতে গিয়ে দেখল ভেতরটা ফাঁকা আর আয়তাকৃতির একটা জায়গা। পৌষির হাত ধরে তখনই এটাতে আশ্রয় নিয়েছে। গুহাটা পাবার রাজের এখন নিজেকে কলম্বাস মনে হচ্ছে। কলম্বাস আমেরিকা আবিষ্কার করে কতটা খুশি হয়েছিল রাজ জানে না, কিন্তু সে নিজে এই গুহাটা পেয়ে অসম্ভব খুশি। এর সবচেয়ে বড় কারণ আপাতত মাথা গোজার মতো একটা ঠাঁই হলো বলে। দ্বিতীয়ত, ওদেরকে এখন আর বৃষ্টিতে ভিজতে হচ্ছে না। একটু আগেও ঝড়ের তাণ্ডবে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখাই দায় মনে হচ্ছিল, আর এই প্রথমবারের মতো রাজের মনে ভয় দানা বেঁধেছিল। এখান থেকে সহি সালামতে ফিরতে পারবে তো? ওর ভয় সংক্রমিত হয়েছিল পৌষির মধ্যেও। তারপর থেকেই চুপচাপ হয়ে গেছে মেয়েটা। ঝড়ের পুরোটা সময় একটা কথাও বলেনি। ঝড় থেমে গিয়ে চারিদিকে এখন ঝুম বৃষ্টি নেমেছে। একই সাথে চারিদিকের আধারও কাটতে শুরু করে দিয়েছে একটু একটু করে, সাথে রাজের মনের মেঘও। অন্তত ঝড়ের সময়কার আতঙ্কটা কেটে গেছে। ওর মূল ভয় এখন পৌষিকে নিয়ে। একে তো প্রতিকূল পরিবেশ, তার উপর রাসেলের দৌরাত্ম্য। রাসেল নিশ্চয়ই সরাসরি ফাইট করবে না ওর সাথে, কারণ তাতে ওর লসই বেশি। সে ভালো করেই জানে রাজ অবশ্যই তাকে ছেড়ে কথা বলবে না। তাছাড়া রাসেলের একটা রেপুটেশন আছে থানচিতে, কাজেই রাসেল ওই ঝামেলায় যাবে না, অথচ সে পৌষিকে হাসিল করার সর্বোত্তম চেষ্টা করবে। ভয়টা এখানেই। কৌশল জিনিসটা বড় খারাপ। রাসেল কৌশল পছন্দ করে না। রাসেল কৌশল করতে গিয়ে কাল্পনিক ঘটনা ফেদে সিথির মতো মেয়েকে ব্যবহার করেছে। যদিও তাতে সফল কাম হতে পারেনি, কিন্তু এরপর সে যা করবে তার ধাক্কা রাজের জন্য কঠিন হতে পারে। রাজের হঠাৎ মনে হলো সব জঞ্জালের মূলে ওই থামি। অজান্তেই পৌষিক দিকে কড়া চোখে তাকালো রাজ। ভেজা বাঁশুড়িলতার মতো দেখাচ্ছে ওকে। ইতোমধ্যেই জিলবাব খুলে হাতে নিয়েছে সে। টকটকে মেরুন রঙা থামি ভিজে ওর গৌড় রঙের লালচে আভা ছড়াচ্ছে। প্রকট হয়ে উঠেছে নারীত্বের প্রতিচ্ছবি। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে জোর করে চোখ ফিরিয়ে নিল রাজ। অযথা মাথা গরম করে লাভ নেই। মেয়েটাকে এই থামির জন্য আচ্ছামতো বকা দিতে পারলে গায়ের ঝাল কিছুটা মিটত, কিন্তু সেটা করার উপযুক্ত সময় এটা নয়। ওর সৌন্দর্য মনে রং তো লাগাচ্ছেই না, উল্টো ঈর্ষার আগুনে পোড়াচ্ছে ওকে। যতবার এমন অনুভূতি হচ্ছে
ততবারই নিজের এমন মনোভাবে বিস্মিত হচ্ছে রাজ। সিথিকে বহুবার আয়ান সহ তার বিভিন্ন অ্যাডমায়ারারদের দেয়া উপহার গায়ে জড়াতে দেখেছে। তার ছিল্লের হাসি হেসেছে, কিন্তু কখনো গায়ে আগুন ধরেনি, বরং ভদ্রতার সর্বোচ্চ সীমা ছুঁয়ে নির্বিকার থাকতে পেরেছে আজ। সে ভদ্রতা কই? কেন একবারও মনে হচ্ছে না পৌষি ভিজে থাকার চেয়ে থামিটা পরে খুব একটা মন্দ করেনি? কেন বারবার পৌষিকে রাসেলের রঙে রঞ্জিত হতে দেখে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে? মাথা থেকে সমস্ত চিন্তা ঝেড়ে ফেলে এবার গুহাটার দিকে মনোযোগ দিল রাজ। প্রথমে পা দিয়ে এক কোণের আলগা আবর্জনা সরিয়ে ব্যাগটা কাঁধ থেকে নামিয়ে সেখানটায় ঠেস দিয়ে রাখল। দিনের আলো বলতে তেমন কিছু নেই, বরং বৃষ্টিতে আরও ধোঁয়াশা হয়ে আছে সব। মোবাইল জেলে গুহার ভেতরটা ভালো করে দেখল। মোটামুটি 8 ফুট বাই 4 ফুটের একটা ছোট্ট প্যাসেজ, খুব বেশি বড় না হলেও ওদের জন্য যথেষ্ট। অন্তত একটা তাঁবু ফেলার মতো পরিসর রয়েছে এখানে। রাজ মোবাইল বন্ধ করে গুহার মুখ থেকে একটা মোটা ডাল কুড়িয়ে নিল। তারপর সেটা দিয়েই মাকড়সার জালসহ গুহার মুখে লেগে থাকা দীর্ঘদিনের জঞ্জালগুলো যতটা পারল সরিয়ে দিয়ে পরিষ্কার করার চেষ্টা করল। এবার গা থেকে গেঞ্জি খুলে নিংড়ে নিতেই এক গাদা পানি বেরিয়ে এলো সেটা থেকে। মোটামুটি আধ ঘন্টার মধ্যে দুজনেই কিছুটা গুছিয়ে নেবার সুযোগ পেল। পৌষি নিজেও কয়েকটা ডাল কুড়িয়ে সেগুলো গাদাগাদি করে রেখে তার উপর বসে পড়েছে। এমনিতেই অনেকক্ষণ হাঁটার পর পায়ের শক্তি কমে গেছে তার। উপরন্ত অমন ঝড়ের কবলে শক্তি প্রায় নিঃশেষ হয়ে এসেছে। দাঁড়িয়ে থাকাই কষ্টকর হয়ে পড়েছে। রাজকে দেখা গেল ব্যাগ ঘেটে সে কিছু একটা খুঁজে বের করছে। ঝড় থামার পর থেকে সে তেমন কোনো কথা বলছে না। সত্যি বলতে ম্রোপাড়া থেকে পালিয়ে আসার পরও মনটা একরকম ফুরফুরে ছিল। মনে হচ্ছিল আরেকটু এগোলেই বুঝি মেরাইথং পাহাড় পেয়ে যাবে। তারপর পাহাড়ে উঠে অপর পাশ দিয়ে নেমে পাহাড়ের পাদদেশে যারা থাকে তেমন কারো সাহায্য নিয়ে অন্তত 13 তিলোর দিকে রওনা দিতে পারবে। সেখানে পৌঁছতে পারলে আলীকদম ফেরার একটা না একটা ব্যবস্থা হয়েই যাবে। পৌষিকে নিয়ে ফিরে যাবে নিজের নতুন জীবনে। তারপর সোজা ছোট আম্মির সাথে কথা বলে সোজা ঢাকা। ছোট আম্মি মানলে ভালো, না মানলে নাই। এবার আর সে পৌষিকে রেখে কোনো অবস্থাতেই ঢাকা যাবে না। রাসেলকে এক বিন্দু বিশ্বাস নেই। আবার কোনো অঘটন ঘটিয়ে বসে কে জানে। রাজ তো এমনও ভেবেছিল ছোট আম্মিকে বোঝাতে পারলে তাকে বলে পৌষিদের বান্দরবানের এই জায়গাটা লিজ বা বিক্রির সিদ্ধান্ত নিতে বলবে। তাতে অন্তত এই ঢাকায় ছোট আম্মি অনায়াসে ঢাকায় ভালোভাবে থাকতে পারবে। আর বাড়ি নিয়ে রাজের অত চিন্তা নেই। বাপ্পি তো রাজি হয়েই আছে। আম্মুর রাজি না হওয়ার কোনো সুযোগ নেই, কারণ তাতে রাজকে হারাতে হবে তার। রাজ আর তার পেছনের উন্নাসিক দিনগুলোতে ফিরে যেতে চায় না। বয়সও মন্দ হয়নি। জীবনকে যথাযথভাবে উপভোগ করার জন্য এটাই উপযুক্ত সময়। ভোরে তাড়াতাড়ি না জাগলে দিন যেমন ছোট হয়ে যায়, যৌবনের দাম যৌবনে না দিলে প্রৌঢ়ত্বে তেমনি যৌবন তার তেজ হারায়। রাজ মনে করে তার আরও আগে বিয়ে করা উচিত ছিল। 30-35-এ বিয়ে করার কোনো মানে হয় না, অথচ তার বয়স বুলেট ট্রেনের গতিতে 30-এর দিকে ছুটছে। অবশ্য এই মেয়েটাও একটু দেরি করেই ধরা দিল। এর আগে ওকে দেখলেও মনে এসব প্রেম ভাব জাগেনি। অবশ্য জীবন তখন স্মৃতিময় ছিল, জীবনে আর কোনো অপশন ছিল না। পৌষিকে বুঝতে পারার পর মনটা তখনই দুম করে প্রতিবাদ জানিয়েছিল সিথিকে চলবে না। ঠিক পৌষির মতো একজনকেই মনে মনে চেয়ে এসেছে তার উত্তর 25-এর ভালোবাসার কাঙাল এই মন। কিন্তু ততদিনে মিথ্যে ভালোবাসার লেনদেনের চুক্তিতে অনেক দূর এগিয়ে গেছে। বুঝতে বুঝতেও সময় লেগেছে কয়েক মাস। বিগত জীবনের করা সেসব ভুলের খেসারত আজও দিতে হচ্ছে রাজকে। সময় মতো ফিরে যেতে না পারলে আরও কত দিতে হবে কে জানে। সিথির আচরণটা রীতিমতো অসম্ভব বিব্রতকর হয়ে দাঁড়িয়েছিল রাজের জন্যে। যদিও ঘটনার আকস্মিকতায় পৌষি সে প্রসঙ্গে এখনও কিছু বলেনি, কিন্তু মেয়েলি জেলাসি থেকে ভবিষ্যতে বলবে না সেটাও বলা যাচ্ছে না। সব মিলিয়ে পরিবেশটা রাজের জন্য দারুণ অস্বস্তিকর। তার ওপর একটু আগের ভয়াবহ ঝড়ের তাণ্ডব এখানকার অনেকগুলো গাছের সাথে রাজের সাহসের গাছটাও নাড়িয়ে দিয়ে গেছে। এখন পৌষিকে নিয়ে এখান থেকে বেরোনোটাই দুশ্চিন্তার কারণ হয়ে গেছে। এখনও ওরা রাসেলের রেঞ্জের ভেতরেই আছে। অন্তত পাহাড়টা পার হতে পারলেও চলতো। তবে সিথির যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ায় মনটা একটু স্বস্তি পাওয়া গেছে। সশব্দে দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো রাজ। ওর এক হাতে একটা বড় প্যাকেট, যেটাতে কিছু ড্রাই ফ্রুটস উকি দিচ্ছে, অপর হাতে একটা স্লিপিং গাউন। পৌষি চুপচাপ বসে তাকিয়েছিল রাজের দিকে। ওর এক হাত বুকের কাছে গুটিয়ে রাখা, অপরটা চিবুকে। আচমকা ওর দিকে রাজের স্লিপিং স্যুট বাড়িয়ে ধরতে দেখে চমকে গিয়ে বলল, কি করব এটা দিয়ে? বলে বোকার মতো হাত বাড়িয়ে কাপড়টা হাতে নিল। কি করবে মানে? ভেজা কাপড় গায়ে দিয়ে বসে থাকবে নাকি? ওগুলো সব ছাড় আর এটা পর। কিন্তু এটা তো তোমার। আমার তো কি হয়েছে? আমার পরনের কাপড় পরতে নিশ্চয়ই আপত্তি নেই তোমার? না মানে মেয়েরা ছেলেদের কাপড় পরার নিষেধাজ্ঞা আছে। মাজুর না হলে, মাজুর বোঝো তো, অক্ষম, অপরাঘ। তুমি তো বাধ্য হয়ে এই থামিটা পড়েছ, নাকি আমি ভুল বলছি? খুশি হয়ে পড়ে আছো? তাছাড়া এটা তো এখন ভিজে গেছে, তবু এটা পরে থাকবে? বলে তীক্ষ্ণ অন্তর্ভেদী চোখে চেয়ে রইল রাজ। পৌষির মুখ কোনো কথা সরল না। রাজ ওর হাতে স্লিপিং গাউনটা ধরিয়ে দিয়ে সরে গেল। খানিক ইতস্তত কোজে পৌষি কাপড়টা হাতে নিয়ে দাঁড়িয়ে রইল। ভাবছে কাপড়টা কোথায় রাখবে, কারণ এটা কোথাও রেখে তবেই ওকে ভেজা কাপড় ছাড়তে হবে, তারপর এটা বদলাতে হবে।
রাজকে দেখল ফের নিজের ব্যাগের ওপর উপুড় হয়ে ঘাঁটাঘাঁটি করছে সেটা। হঠাৎ সেভাবেই বলে উঠল, দয়া করে আমাকে অমানুষের দলে না ফেললেই ভালো করবেন। নিজের ঘরে কেউ চুরি করে না। পৌশি বুঝতে পারল রাজ কথাটা ওকেই বলেছে। সে কাপড়টা হাতে নিয়ে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে ইতস্তত করে মাথা থেকে হিজাবটা টেনে খুলে নিল। মোটামুটি কসরত করেই ভেজা কাপড় মুক্ত হলো পৌশি। ওর পরনে এখন রাজের স্লিপিং স্যুট। ভেজা কাপড়ে সত্যি অস্বস্তি লাগছিল। সমস্ত শরীরে এখন এক আরামদায়ক উষ্ণতা। স্লিপিং স্যুটটা রাজের হাঁটু পর্যন্ত হলেও পৌশির গোড়ালি ছুঁয়েছে। ভেজা চুলগুলো হাত দিয়ে হালতো ঝেড়ে সেগুলোকে একপাশে এনে রাজকে ডাকল। সে ভুল করে হলেও একবারও পেছনে ফিরে তাকায়নি। এগুলো এখন কি করব রাজ? পৌশির ডাকে রাজ এবার ঘাড় ফিরিয়ে তাকালো। পৌশিকে দেখে মনে মনে ধাক্কা খেলেও মুখভাবেটা প্রকাশ পেতে দিল না। আমূল বদলে গেছে পৌশির আউটলুক। অসম্ভব কিউট লাগছে ওকে রাজের স্লিপিং স্যুটে। রাজ মুখভাব কঠিন রেখেই ওর হাত থেকে ভেজা কাপড়গুলো হাতে নিয়ে উঠে দাঁড়ালো। গুহার মুখে উকি দিয়ে বাইরেটা দেখার চেষ্টা করলো একবার। না, বৃষ্টির বিরাম নেই, এখনও ঝরঝর করে ঝরছে। রাজ এবার সবগুলো কাপড় থেকে জিলবাব হিজাবটা আলাদা করে নিজের বাঁ হাতের কনুইয়ে ঝুলিয়ে দিল। থামিটাকে গুটিয়ে একটা পোটলা মতো বানিয়ে আচমকা ক্রিকেটের ফাস্ট বোলিং স্টাইলে ছুঁড়ে মারল পাহাড়ের দিকে। একটা বড়সড় বলের আকারে দলাপাকান থামিটা বৃষ্টির মধ্যেই দূরে কোথাও অদৃশ্য হয়ে গেল। পৌশি প্রায় আতকে উঠে সেদিকে তাকিয়ে বলল, হায় হায়, এটা কি করলেন? আমি তাহলে কি পরব? বাইরে যাব কিভাবে? সারা জীবন কি এই গুহায় বসে থাকব? থাকতে হলে থাকবে। কেন? এই স্লিপিং স্যুটে সমস্যা কি? হঠাৎ তেতে উঠল রাজ। থামিতে সমস্যা কি? অন্তত আমার প্রয়োজন তো মিটছিল। পৌশি পাল্টা জবাব দিলে রাজ চোয়াল শক্ত করে চেয়ে রইল ওর দিকে। মেজাজ খারাপ করবে না তো পৌশি? ওই থামি আর পড়তে হবে না। জিলবাব ঝেড়ে মেলে দিচ্ছি। আধা শুকনো হলে এই স্লিপিং স্যুটের উপর দিয়েই পড়বে জিলবাবটা। ওটা যথেষ্ট ঢোলা। ভেতরে কি পড়ে আছো কেউ দেখতে যাচ্ছে না। আর থামির যদি এত শখ থেকে থাকে তো থানচি পৌঁছে ওরকম 10টা থামি কিনে দেবো তোমাকে। কিন্তু ওইটা আর না। এখন মুখ বন্ধ কর আর এটা পড়েই থাক। এটা বরং তোমার ওই থামির চেয়ে শালীন। বলে রাজ ব্যাগের কাছে ফিরে গেল। এবার সে তাঁবুটা টেনে বের করলো টাঙানোর জন্য। পৌশি কোনো কথা না বলে মুখ গোমড়া করে আগের মতোই বসে রইল চুপচাপ। রাজ চুপচাপ তাঁবু খাটাতে লাগলো। তাঁবু দেখেই হাই উঠতে লাগলো পৌশির। তবে আরেকটা সম্ভাবনার কথা মনে পড়তেই গুটিয়ে গেল সে। মনে পড়ল ঝড়ের আগের কথা। দুজনেই বেশ মুড়ে ছিল তখন। কিন্তু বাইরের ঝড় এখন ওদেরও মনেও। কোনো কারণ নেই, তবু মনটা খারাপ হয়ে আছে পৌশির। রাজও সম্ভবত মনে মনে টেনশন করছে, নইবে খামোখা থামি নিয়ে হঠাৎ অমন রিয়্যাক্ট করত না। আর চোখে রাজের মুখভাব লক্ষ্য করল। রাজকে দেখে মনে হলো না সে বিশেষ রোম্যান্সের মুডে আছে। কপালের ভাঁজ বলে দিচ্ছে ওটা চিন্তার ছাপ। তাঁবু বসানোর কাজ শেষ করে পৌশির দিকে ফিরল। জুতো খুলে ভেতরে যাও আর সোজা ঘুমিয়ে পড়ো। একটু আগেই দেখলাম হাই তুলছ। কথা শেষ করে রাজ এবার নিজের দিকে মন দিল। এক টানে নিজের পরনের গেঞ্জিটা খুলে ফেলল। পৌশি আনমনে আরেকবার হাই তুলল। এটা সত্যি গতরাতে ঘুম হয়নি। তারপর আজ সকাল থেকে এত ধকল। এর মধ্যে ভেজা কাপড় বদলে শুকনো কাপড় পরায় ঘুমে চোখ বুজে আসতে চাইছে। তারপরেও খানিক ইতস্তত করে রাজের দিকে তাকালো। তুমি কি মানে? ঘুমাবো কিনা জানতে চাচ্ছ? বলার সময় রাজের চেহারায় কোনো বিকার দেখা গেল না। সে খুব স্বাভাবিকভাবেই নিজের পোশাক বদলালাম। সেগুলোকে কোনো মতে তাঁবুর উপরেই মেলে দিয়ে এবার পৌশির দিকে ফিরল। নীরবে ওকে এক মুহূর্ত দেখল। পৌশি চোখ নামিয়ে নিলে রাজ ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে মৃদুস্বরে বলল, পৌশি, তুমি আসলেই একটা বাচ্চা মেয়ে। হাতে পায়ে বেড়েছ, বুদ্ধিতে বাড়নি। পরিস্থিতির গুরুত্ব না বোঝার মতো বোকা আমি নই। টোয়াইন খাল এপাশ দিয়ে যায়নি, আর তোমার থামিটাও একটু আগে আমিই ফেলে দিয়েছি। কাজেই নিশ্চিত থাকো, তোমাকে বিরক্ত করার কোনো ইচ্ছে আমার এই মুহূর্তে নেই। আর আমার ভালোবাসাকে এতটা খেলো ভাবার দরকার নেই। সেটা এতটাও হালকা নয় যে হাওয়ায় ওড়ে। আমার ভালোবাসা ওই মেরাইথংয়ের চেয়েও ভারী। ওটা জায়গা মতোই আছে, একটুও নড়চড় হবার সুযোগ নেই। তবে আমি একটু চিন্তায় আছি পোষ। কেন ঠিক জানি না। ঝড়টা আমার ভেতর লণ্ডভণ্ড করে দিয়ে গেছে। দুপুর পেরিয়ে বিকেল হতে চলল, অথচ আমরা এখনও মেরাইথং পৌঁছাতে পারলাম না। ম্রোপাড়া থেকে পালাবার সময়ও এই ভয়টা কাজ করেনি। কিন্তু এখন মনে হচ্ছে আমাদের সামনে অনেক বড় একটা চ্যালেঞ্জ। কাজেই শুধু আজ কেন, আগামী কয়েকটা দিনও আমার ভুলে তো নয়, এমনকি তোমার ভুলেও আমাকে বেচাল পাবে না ইনশাল্লাহ। এখন যাও, সোজা তাঁবুতে গিয়ে ঢোকো। একটা ভালো সুযোগ পেয়েছি আমরা, সেটা কাজে লাগাতে চাই। ঝড় না হলে হয়তো এতক্ষণে দুজনকে পাহাড় বাইতাম। আসলে সব মন্দিরই একটা ভালো দিক থাকে। ঝড় বৃষ্টি না হলে আমরা এই গুহাটা খুঁজে পেতাম না। নির্ঘুম রাতের ক্লান্তি কাটানোর জন্য এমন চমৎকার সময় পেতাম না। বলতে বলতে রাজ নিজের জুতোর ফিতে আলগা করে সেটা পা থেকে খুলে ফেলল। পৌশিও এবার আর কথা না বাড়িয়ে নিজেই এবার তাঁবুতে গিয়ে ঢুকল। রাজের কথাটা সত্যি। ঢোকার পরেই মনে হলো শরীরটা তার কাঙ্ক্ষিত পরিবেশ পেয়ে এখন ঘুম ঘুম করছে। তাঁবুর বিছানায় পিঠ রাখা মাত্রই ঘুম জেকে ধরল পৌশির। এতই ক্লান্তি ছিল যে বলতেই পারবে না কখন ঘুমিয়ে গেছে আর কখন রাজ এসে ওর পাশে ঘুমিয়েছে। যখন দুজনের ঘুম ভাঙল তখন গুহার বাইরে চড়া আলো।
পৌষি চোখ পিটপিট করল কয়েকবার। বুঝতে চেষ্টা করলো এটা সকাল দুপুর নাকি বিকেল। পাশ ফিরতে গিয়ে দেখল রাজ ওর পাশেই গভীর ঘুমে অচেতন। হালকা নাক ডাকার শব্দ আসছে। কিছুক্ষণ চুপচাপ ওকে দেখে মুচটি হেসে ওর কপালের চুলগুলো সরিয়ে দিতে গেলেই রাজের ঘুম ছুটে গেল। চোখ মেলে পৌষিকে নিজের উপর ঝুঁকে থাকতে দেখে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল ওর দিকে। ওর স্লিপিং গাউন পরনে খোলা চুলের পৌষিকে বেশ অন্যরকম দেখাচ্ছে। আচমকা ঠেলা মেরে ওকে সরিয়ে দিয়ে বলল, দেখি সরো, বৃষ্টি কমে গেছে, উঠতে হবে। বলেই রাজ বেরিয়ে গেল তাঁবু থেকে বেরিয়েই সে সোজা জুতো পরে গুহার বাইরে চলে গেল। পৌষি কিং কর্তব্য বিমূঢ় হলে বসে রইল কিছুক্ষণ। বুঝতে পারল না সে কি করেছে যে রাজকে অমন করে সরে যেতে হবে। থামি ফেলা নিয়ে তো সে কোনো উচ্চবাচ্য করেনি, তাহলে রাজ হঠাৎ এমন রুডলি বিহেভ করল কেন? রাজের কাছ থেকে অন্তত এমন আচরণ আশা করে না সে। দীর্ঘশ্বাস ফেলে কিছু না বলে ধীরে সুস্থে নিজেও বেরিয়ে এলো। চুলগুলোকে খোপা বেঁধে হিজাবে হাত দিতেই দেখল ওগুলো এখনও ভেজা। এমন সময় রাজকে দেখল গুহায় ঢুকতে। সে এসেই তাঁবুর ছাদে মেলে দেয়া ভেজা কাপড়গুলো নিয়ে বাইরে চলে গেল। মিনিট পাঁচেক বাদেই ফিরে এলো কয়েকটা লাল রঙের ফল নিয়ে। কয়েকটা পৌষির হাতে দিয়ে নিজেও কয়েকটা নিল। পৌষি ফলটা ঘুরিয়ে ফিরিয়ে নেড়েচেড়ে দেখে বলল, কি এটা? রাজ কিছু না বলে ব্যাগের পকেট থেকে একটা ছোট্ট সুদৃশ্য নাইফ বের করল। বান্দরবন আসছে বলে বুদ্ধি করে নাইফ, পাওয়ার ব্যাংক সহ কয়েকটা জিনিস সাথে নিয়েছিল, সেগুলোই কাজে লাগবে এবার। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই জানে ছুরি বন পাহাড়ে অপরিহার্য একটা জিনিস। রাজ পৌষির হাত থেকে ফলটা নিয়ে সেটাকে কেটে 4 ভাগ করে বলল, খেয়ে দেখো, সারাদিন আর পানির পিপাসা পাবে না। পানির স্টক এমনিতেও ফুরিয়ে এসছে, আর একটা বোতলই আছে। যে কটা দিন আছি ওটা দিয়েই কাজ সারতে হবে। এই তল্লাটে বিশুদ্ধ পানি পাবে না তুমি। এখানে যারা আসে তারা আলীকদম থেকেই পানি রিফিল করে নেয়। তবে ভালো খবর হচ্ছে আশেপাশে এই ফল প্রচুর। যাবার সময় ব্যাগ ভরে নেব ভাবছি। এটা খেলে একই সাথে ক্ষুধা তৃষ্ণা দুটোই মিটবে। পৌষি কিছু না বলে 1 পিস ফল খেয়ে সন্তুষ্টির সাথে মাথা নাড়ল। ফলটা সত্যিই সুস্বাদু আর রসালো। পানির তৃষ্ণা পুরোপুরি মিটে গেছে ফলটা খেয়ে। শরীরটাও আগের চেয়ে সতেজ লাগছে। রাজ এবার একটা শুকনো ফলের প্যাকেট পৌষির হাতে দিয়ে বলল, খেয়ে নাও কিছুটা। অনেকটা পথ হাঁটতে হবে সামনে। জানি না আমাদের ভাগ্যে কি আছে। তোমাকে নিয়ে এখান থেকে না বেরোনো পর্যন্ত স্বস্তি পাচ্ছি না আমি। রাসেল নিশ্চয়ই ঢাকা ফেরার সিদ্ধান্ত নেবে এখন। কে জানে, হয়তো সে তাদের কাছাকাছি কোথাও আছে। তার সাথে পথে দেখা হয়ে গেলেও অবাক হব না। ওর সাথে আছে ওই জগলু নামের লোকটা। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আবারও দেখা হবে পরের কোনো গল্পে। আরও এরকম নিত্য নতুন গল্প বা উপন্যাস পেতে তাকদির ইসলামিক টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, একটি কথা না বললেই নয়, আমরা যেন সকলেই নামাজ ঠিকমতো আদায় করি, কারণ নামাজ পাপ কাজ হতে বিরত রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। আমিন।